Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের ফ্রাইডে স্পেশাল এপিসোডের সাথে যুক্ত হয়েছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, গত শুক্রবার এবং শনিবার এই দুটো দিন আমরা অ্যাডমিন এবং মডারেটর প্যানেল ছিলাম কিশোরগঞ্জে। আমাদের একজন মডারেটর রাকিব ভাই, ওনার আমন্ত্রণেই আমরা কিশোরগঞ্জ যাই। কিশোরগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ঘুরে দেখি। অনেকেই সেই স্থাপনাগুলো চেনেন। তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা হচ্ছে শোলাকিয়া ঈদগাহ ময়দান। এরপর আরও বেশ কয়েকটি জায়গা রয়েছে, যেমন ঐতিহাসিক পাগলা মসজিদ, তারপর চন্দ্রাবতীর বাড়ি। আর সবচাইতে অদ্ভুত এবং আমার কাছে অবাক করা ব্যাপার লেগেছে, বাংলাদেশে এখনও কোনো জীবিত জমিদার বেঁচে আছেন এবং তার সাথে আমরা দেখা করতে পেরেছি। এটাই আমার কাছে সবচাইতে অবাক করা ব্যাপার লেগেছে। বাংলাদেশে অনেক জায়গাতেই কিন্তু জীবিত জমিদারের বংশধররা রয়েছেন, কিন্তু সরাসরি কেউ জমিদারি করেছেন এমন ব্যক্তিবর্গ হয়তোবা এখন বেঁচে নেই। কারণ 1950 সালের পর জমিদারি প্রথা আর ছিল না, যার কারণে জমিদারি প্রথাটাও বিলুপ্ত হয়ে যায়। কিন্তু 1950 সালের আগ পর্যন্ত জমিদারি করেছেন এবং খাজনা আদায় করেছেন এমন ব্যক্তি জীবিত আছে বাংলাদেশে আমাদের জানা মতো একজন। তবে হ্যাঁ, অনেক জায়গায় জমিদারের বিভিন্ন বংশধররা রয়েছেন, যারা জমিদারি দেখেছেন এমন ব্যক্তিবর্গ তাদের বংশধরদের মধ্যে জীবিত রয়েছেন। সিলেটে রয়েছে, আরও বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে। কিন্তু একদম সরাসরি নিজের হাতে জমিদারি সামলেছেন এমন ব্যক্তিবর্গ বাংলাদেশে আমাদের জানা মতে একজন, আরও থাকতে পারে, হয়তোবা লিসেনাররা বলতে পারবেন তাদের এলাকায় কেউ আছেন কিনা। তো ওনার নাম হচ্ছে শ্রী মানবেন্দ্রনাথ চক্রবর্তী চৌধুরী। ওনার সাথে আমরা দেখা করলাম। ওনার অনেক এলাকা রয়েছে, বিশেষ করে কিশোরগঞ্জের প্রায় 95% এলাকাই একটা সময় ওনাদের ছিল। আস্তে আস্তে সেই জিনিসগুলো চলে গিয়েছে, কিন্তু এখনও ওনার যেই ভূসম্পত্তি রয়েছে আমাদের কাছে মনে হয়েছে আমাদের চোখ যতদূর যায় ততদূর ওনার জায়গা। এখনও উনি একজন নিঃসন্তান, ওনার স্ত্রী মারা গিয়েছেন। জানি না আল্লাহ তাআলা ওনাকে আর কতদিন হায়াত রাখবেন। আমরা দোয়া করব উনি যেন আরও বেশি দিন বেঁচে থাকেন। কারণ হচ্ছে উনি যে পরিমাণ দান করেছেন বিভিন্ন মানুষদেরকে, ধর্ম বর্ণ নির্বিশেষে। মহান মুক্তিযুদ্ধের পর উনার উপজেলা হোসেনপুর, সেখানকার প্রথম উপজেলা চেয়ারম্যান উনি ছিলেন এবং 1 টাকা সম্মানী উনি গ্রহণ করতেন। আর প্রচুর জমি উনি দান করে দিয়েছেন সরকারি স্থাপনা করার জন্য, বিভিন্ন গরিব মানুষদেরকে দান করেছেন। শুধু তাই না, উনি গরিব মানুষদেরকে বিভিন্নভাবে হেল্প করেছেন তাদের ঘর তৈরি করার জন্য। মানে শুধু জায়গা দিয়ে যে ক্ষান্ত হয়েছেন বিষয়টা এরকম না, ঘর করার জন্য উনি টাকা দিয়েছেন। এবং উনি খুব প্রকৃতিপ্রেমী। ওনার সাথে অনেকক্ষণ ধরে কথা হয়েছে, আমরা পুরো বিষয়টা ভিডিও করেছি। ওনার আন্তরিকতায় আমরা মুগ্ধ হয়েছি। জমিদারি যে আভিজাত্য, সেই আভিজাত্যটা ওনার মধ্যে এখনও রয়েছে, এটা আমরা খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছিলাম। তো ওনার মতো মহৎ মানুষ আসলে পৃথিবীতে বেঁচে থাকার অনেক প্রয়োজন বর্তমানে এই সময়ে এসে, অন্তত আমি বলবো। যারা ওই এলাকায় আছেন, এবং কিশোরগঞ্জের এমন কোনো মানুষ নাই যে শ্রী মানবেন্দ্রনাথ চক্রবর্তী চৌধুরীর নাম জানেন না। ওনারা বহু আগে থেকেই রাজ পরিবারের সদস্য। আমরা জমিদার বলছি, কিন্তু মূলত ওনারা বহু আগে থেকেই রাজা ছিলেন। পরবর্তীতে রাজার প্রথা তো অনেক আগেই চলে গিয়েছে, তারপরে জমিদারি প্রথা শুরু হলো। তো ওই লিগ্যাসিটা ওনারা মেনটেন করেছেন আর কি। আপনারা যে কেউ চাইলে এই মহৎপ্রাণ ব্যক্তির সাথে দেখা করে আসতে পারেন। সকলের সাথেই উনি কথা বলেন, সকলের সাথে আন্তরিকতা দিয়েই কথা বলেন এবং ঘুরে ঘুরে দেখান। আমরা যখন যাই তখন কিশোরগঞ্জে, শুধু কিশোরগঞ্জে না, সারা দেশেই তীব্র দাবদাহ চলছে, মারাত্মক গরম। এই গরমে সুস্থ মানুষজন হিট স্ট্রোক করে মারা যাচ্ছে। সেখানে 90-এর উপরে বয়স একজন ব্যক্তি এই গরমের মধ্যে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা দেখাচ্ছেন। ওনার বিভিন্ন পুকুরগুলো দেখাচ্ছিলেন, বিভিন্ন গাছগুলো দেখাচ্ছিলেন। তারপর ওনাদের যে রেকর্ড রুমটা, যেটা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, সেটা দেখালেন। ওনাদের পূর্বপুরুষদের বিভিন্ন স্মৃতিচিহ্নগুলো আমাদেরকে দেখালেন, কোথায় ওনার
বাবা, তারপর ভাইকে হত্যা করা হয়েছিল মহান মুক্তিযুদ্ধের সময়ে, তারপর কোথায় তাদেরকে সমাহিত করা হয়েছে, সব কিছু ঘুরে ঘুরে দেখালেন। ওনার অনেক আক্ষেপের কথাও জানালেন, সবগুলো শুনলাম। তো এই ভিডিওগুলো ইনশাল্লাহ আমরা দিব, তবে সেটা আমার আরেকটা যে চ্যানেল রয়েছে আফনাস বি, যেটা লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে এটা আপলোড করবো ইনশাল্লাহ। আপনারা ওই চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। এই আফনাস বি চ্যানেলটা মূলত আমার বিভিন্ন ব্লগিং, আমার ঘুরে বেড়ানো বা ট্রাভেলিং, আমার ব্যক্তিগত উপলব্ধি, সমসাময়িক বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বলা, আন্তর্জাতিক বিভিন্ন টপিকগুলো নিয়ে কথা বলা। আমি আগে থেকেই এডুকেশনাল কন্টেন্ট তৈরি করতাম, তো মাঝখানে বেশ অনেক দিন বন্ধ ছিল, চাকরির ব্যস্ততায়ও অনেকটা করে উঠতে পারি নাই। তো এখন আর একটু সময় করে ওই জিনিসগুলো আবার তৈরি করার চেষ্টা করছি। তো আশা করছি ওই চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করলে নতুন নতুন অনেক তথ্য পাবেন, যেগুলো আমাদের এই হরর যে চ্যানেলগুলো সেগুলো আসলে দেওয়া সম্ভব না এই চ্যানেলে আপলোড করলে, কারণ তাহলে এই জিনিসটার প্রফেশনালিজমটা কমে যাবে। এই কারণে আমার অন্যান্য যে ভিডিওগুলো সেগুলো আফনাস বি চ্যানেলে আপনারা ইনশাল্লাহ রেগুলার পাবেন। আমাদের এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করে ফেলতে পারেন। প্রিয় লিসেনার্স, আমরা ওখানে গুরুদয়াল কলেজ নামে একটি কলেজ রয়েছে, ওই কলেজের মাঠে লিসেনারদের একটা গেট টুগেদার পার্টি যেন হয়, আমরা আলোচনা করতে পারি, হরর আড্ডা দিতে পারি। তো ওই হরর আড্ডাতে অনেকে এসেছিলেন, যার ছবি ইতিমধ্যে আমরা দিয়েছি, আপনারা সেটা দেখেছেন। তো ওখানে অনেকের সাথেই কথা হয়, তারপর ওনাদের কাছ থেকে বিভিন্ন ভয়ের ঘটনাগুলোও আমরা সংগ্রহ করি। মূলত এই দায়িত্বটা দিয়ে দেই আমি সৌমিত্র এবং রাকিব ভাইকে, কারণ অন স্পট ঘটনাগুলো তো ওনারা সকলের সাথে কথা বলে ঘটনাগুলো সংগ্রহ করেন। মূলত কিশোরগঞ্জের একদম নিজস্ব, একদম মাটির ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। ঘটনাগুলো ছোট ছোট ঘটনা, আশা করছি এই ঘটনাগুলো আপনাদের ভালো লাগবে। বিশেষ করে কিশোরগঞ্জে যারা রয়েছেন তাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ। এই জায়গাগুলোর সাথে আপনারা নিজেদেরকে পরিচিত করতে পারবেন, কারণ এই জায়গাগুলো আপনাদের আগে থেকে চেনা জানা। আর এই ঘটনাগুলো বাংলাদেশের অন্যান্য গ্রামেও যে ঘটেনি তা আমি বলবো না, সুতরাং এই ঘটনাগুলোর সাথেও আপনার নিজেদেরকে সংযুক্ত করতে খুব বেশি অসুবিধা হবে বলে আমার মনে হয় না। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের ফ্রাইডে স্পেশাল এপিসোডের প্রথম ঘটনায়। প্রথম দিকে বেশ কয়েকটি ঘটনা বলবো, এই সবগুলো ঘটনাই সৌমিত্র রয়ের কাছ থেকে আমি নিয়েছি, কারণ সৌমিত্র রায় আবার ওনাদের কাছ থেকে সংগ্রহ করেছেন, সংগ্রহ করে সুন্দর করে গুছিয়ে আমাকে দিয়েছেন। সেই ঘটনাগুলো এখন উপস্থাপন করব। সৌমিত্র রায়ের ঘটনাগুলো বলার পর আমি রাকিব ভাইয়ের ঘটনাগুলো আপনাদের সামনে ইনশাল্লাহ উপস্থাপন করব। তো চলুন শুরু করব আমাদের কিশোরগঞ্জে গিয়ে যে ঘটনাগুলো সংগ্রহ করে সেখানে লিসেনারদের কাছ থেকে যে ঘটনাগুলো পেয়েছি সেই ঘটনাগুলো। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে দিয়েছেন মোহাম্মদ সাগর আহমেদ ভাই। ওনার বাড়ি কিশোরগঞ্জের তারাইলে, উনি অনার্স ফার্স্ট ইয়ারে লেখাপড়া করছেন আর আমাদের চ্যানেলের নিয়মিত একজন শ্রোতা। তো যে ঘটনাটি এখন বলবো, এই ঘটনাটি ওই তারাইল উপজেলার তেওরিয়া গ্রামের একটি ঘটনা। আর ওনার বাড়ি কিন্তু এই তেওরিয়া গ্রামেই, মানে এই যে সাগর আহমেদ ভাইয়ের বাড়ি তেওরিয়া গ্রামে। তো ঘটনাটির সময়কাল 1998 কি 99 সালের মাঝামাঝি কোনো একটা সময়ে হবে আর কি। ওই গ্রামে একটা ছেলে ছিল, তার নাম হচ্ছে রবিউল। তখন তার বয়স 10 বছরের মতো ছিল। তারই এক বন্ধুর নাম ছিল নীরব, তার বয়সও ছিল ওই কাছাকাছি বয়সী 10-11 বছর আর কি। তো তারা একদিন পরিকল্পনা করলো যে আগামীকাল ফজরের পর যখন একটু সকাল সকাল হবে, তো সকাল সকালের একটু আগেই ওরা, মানে আজানের পরপরই দুজনে মিলে গরু নিয়ে হাওরে যাবে। তো এই রবিউল নীরবকে বলে যে তুই ফজর আজানের পরপরই আমাকে এসে ডাক দিবি, দুজনে মিলে গরু নিয়ে হাওরে চলে যাব। তো রবিউল রাতের খাবার শেষ করে তাড়াহুড়া করে গোয়াল ঘরে গিয়ে ঘুমিয়ে যায়, কারণ সকালবেলা তার বন্ধুকে নিয়ে হাওড়ে যাবে, ওকে বলা ছিল যে গোয়াল ঘরে আমি ঘুমাবো, আমাকে এসে ডাক দিবি। তো হঠাৎ গভীর রাত্রে কয়টা বাজে এটা রবিউল জানে না, সে শুনতে পায় রবিউল রবিউল এভাবে কে যেন তাকে ডাকছে এবং গোয়াল ঘরের দরজায় কড়া নাড়ছে। তো বাইরে থেকে বলছে, রবিউল যাবি না হাওরে, এখনো উঠিস নাই, ওঠ ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ। রবিউল ভাবে তার বন্ধু নীরব এসেছে, আর তার তো আসারই কথা ছিল। সে গোয়ালঘরের দরজা খুলে গরুর যে বাঁধনগুলো ছিল, দড়ি দিয়ে বাঁধা ছিল বিভিন্ন জায়গায়, এগুলো ছোটায়। তারপর গরুগুলো নিয়ে সে নিজেও বের হয়। সে
গরুগুলি নিয়ে বের হয়ে দেখে কি নীরব কোথায় গেল, নীরবকে তো কোথাও দেখি না। তারপর সে আকাশের দিকে তাকায়, তাকিয়ে দেখে সময়টা কেমন যেন একটু বেশ মানে গভীর রাত রাত মনে হচ্ছে। কিন্তু ফজরের আজান যখন দেয় তখন তো অনেক সময় বাইরে বের হলে তো গভীর রাতের মতোই মনে হয়, কারণ তখন তো আর সূর্য ওঠে না। কিন্তু রবিউল আমাকে ডেকে কোন দিকে গেল, তখন মানে নীরব আমাকে ডেকে কোন দিকে গেল, তখন রবিউল চিন্তা করছে হয়তো আমাকে ডাক দিয়ে ওয়াশরুমের দিকে গিয়েছে, হয়তো প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য আশেপাশে কোথাও গেছে। তো রবিউল কি করেছে, গরু নিয়ে বাইরে বের হয়ে গেছে আর হাওরের দিকে হাঁটছে, এবং আস্তে আস্তে হাঁটছে, মনে হচ্ছে এই বুঝি নীরবে সে তাকে ডাকবে। আর গরুগুলোকে তো আসলে এক জায়গায় দাঁড় করে রাখা যায় না, একটা আর একটা এদিক ওদিক ছোটাছুটি শুরু করে দেয়, হাঁটাহাঁটি শুরু করে দেয়। এই জন্য সোজা একটা হাঁটা পথে থাকলে গরুগুলো একটা লাইন ধরে হাঁটতে থাকে আর কি, এই জন্য দাঁড়িয়ে থাকা তার পক্ষে সম্ভব ছিল না। তো কিছুটা পথ এগিয়েছে, নীরবকে কিন্তু সে কোথাও দেখছে না। হঠাৎ করে দেখে সে যে পথ দিয়ে হাঁটছে ওই পথের ঠিক মাঝখানে সাদা কাপড় পরা একটা বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে এবং তাকে ডাকছে, রবিউল এদিকে আয় বাপ, এদিকে আয়। ওই বৃদ্ধ মহিলাকে কিন্তু রবিউল চেনে না। তখন রবিউল বলে যে দাদি আপনি কে, কোন বাড়ির, আপনাকে তো চিনলাম না। জাস্ট এতটুকুই বলেছে। এরপরে রবিউলের আর কিছু মনে নাই। এদিকে হয়েছে কি, রবিউলদের একজন প্রতিবেশী ওনারা তো ঘুমিয়ে আছেন। হঠাৎ করে মনে হচ্ছে তাদের যেই সিমের যেই একটা মাচা তৈরি করা হয়েছিল, সিম গাছ লাগানো হয়েছিল, এই সিম গাছ কিছু একটা খাচ্ছে, সিমগুলো খাচ্ছে, গাছ খেয়ে ফেলছে। আর ওনারা বুঝতে পারে যে গরুতে যখন সিম খায় তখন ওই সিমগুলো মুখের ভিতরে ঢুকিয়ে যখন একটু নিচের দিকে টান দেয় তখন একটা ঝাঁকি লাগে। আর ওনাদের যে টিনের বেড়া ছিল ওই টিনের বেড়ার সাথে ওই সিম গাছের যেই মাচানটা পাতা হয়েছিল সেটা একসাথে লাগোয়া ছিল, যখন ওই গরু মুখে নিয়ে টান দেয় তখন ওই মাচানটা একটু ঝাঁকি লাগে আর টিনের মানে বেড়ার সাথে কিছুটা শব্দ হয়, কিচকিচ শব্দ হয়। ওনারা চিন্তা করছেন কী ব্যাপার, এত রাত্রে কোন জিনিস এসে আমাদের সিম গাছ খাচ্ছে। ওনারা ভিতর থেকে বুঝতে পেরেছেন গরুতে খাচ্ছে, কিন্তু এত রাতের বেলা কে গরু ছেড়ে দিল। তো ওনারা তো বের হয়েছেন, বের হয়ে দেখে যে 3-4টা গরু সিম গাছ খাচ্ছে। এর মধ্যে একটা গরুকে ওই প্রতিবেশী চিনতেন যে এটা রবিউলের গরু। তো উনি চিন্তা করছেন কি ব্যাপার, এত রাতের বেলা রবিউল গরু ছেড়ে দিয়েছে, তাও আমাদের বাসায় এই সিম গাছের কাছে সিম খাওয়ার জন্য। কিন্তু রবিউল তো এরকম ছেলে না, তো ভদ্র ছেলে, ও তো কারো খেতে ফসল খাওয়ানোর জন্য তার গরুকে নামাবে না। রবিউল কোথায়, ও কোনো বিপদ আপদে পড়লো না তো? মানে রবিউলের সম্পর্কে তাদের ধারণা খুব ভালো ছিল। ফার্স্ট তাদের মাথায় চিন্তা এসেছিল যে ও কোনো নিশ্চয়ই বিপদে পড়েছে, তা না হলে তো ওর গরু এইভাবে এইখানে আসার কথা না। ওনারা দৌড়ে রবিউলদের বাড়িতে গিয়েছেন। তো রবিউলের মা বাবা তো জানতেন যে রবিউল গোয়াল ঘরে ঘুমিয়েছে, সকালে উঠে তার বন্ধু নীরবের সাথে সে যাবে হচ্ছে হাওরে। তো ওনারা সে ডাকাডাকি করেছেন। তো রবিউলের মা বাবা ঘুম থেকে উঠেছে, কি হয়েছে, রবিউল কই, বলে ও তো গোয়াল ঘরে। তখন সবাই মিলে গোয়াল ঘরে গিয়ে দেখে রবিউল নেই, তার গরুগুলো তো ওই বাড়িতে গিয়ে সিম খাচ্ছে। তখন বলে যে তাহলে তো রবিউল নিশ্চয়ই কোনো সমস্যায় পড়েছে। সবাই মিলে বের হয়েছে, রবিউল কোথায়, সবাই টর্চ লাইট নিয়ে বের হয়েছে। খুঁজতে খুঁজতে খুব কাছাকাছি একটা জায়গায় একটা হিজল গাছের মাথায় রবিউলকে পাওয়া যায়। দেখে যে রবিউল ওই হিজল গাছের মাথায় চুপচাপ বসে আছে। তো ওনারা নিচে গিয়ে রবিউলকে ডাকছে, রবিউল আর নামে না। ফজরের আজান পর্যন্ত ওনারা ডাকাডাকি করেছেন, রবিউল নামে না। যখন আজান হয় তখন রবিউল নিজেই মাটিতে নেমে আসে, নেমে এসে সে বাড়ির দিকে হেঁটে চলে যায়। আর বাড়িতে যাওয়ার পর সে খুব এলোমেলো কথা বলতে থাকে, মানে বিভিন্ন ধরনের গালিগালাজ, মানে তার আচার আচরণের ভিতরে পাগলামি ভাব চলে আসে। তবে আল্লাহর অশেষ রহমতে খুব অল্প সময়ের মধ্যেই রবিউলকে এই সমস্যা থেকে নিষ্কৃতি দেয়া সম্ভব হয়েছিল। একজন হুজুর আসেন, উনি রুকিয়া করেন। তবে মজার বিষয় হচ্ছে যে হুজুর যখন এসেছেন, আসার পর রবিউলের উপর যে জিনটা হাজির হয়েছে সেটা কিন্তু ওই রবিউলকে যে নিয়ে গাছে উঠেছিল সেই জিন না, অন্য একটা জিন। তো এসে সবাইকে সালাম দিয়ে বলে যে আপনারা যাকে হাজির করার কথা বলেছেন সে না, তাকে তো আমি ভাগিয়ে দিয়েছি, কারণ আমি
এই এলাকার আশেপাশের কয়েকটা বাড়ি পাহারা দিই। এটাকে আমি সওয়াবের কাজ মনে করি। রাতের বেলা হঠাৎ করে দেখি রবিউল হেঁটে যাচ্ছে, ওর সামনে এক ডাইনি বুড়ি, সে একটা পিশাচিনী, ও নীরব সেজে ওকে ডাক দিয়ে নিয়ে গিয়েছে। আর আমি ওখানে পৌঁছানোর আগেই সে রবিউলকে কোলে করে নিয়ে চলে যায় হিজল গাছের মাথায়। আমি আর একটু দেরি করলেই রবিউলকে ও মেরে ফেলতো। হিজল গাছের মাথায় নিয়ে যাওয়ার পর আমি তাকে ধাওয়া করি এবং ধাওয়া করে ওই এলাকা ছাড়া করেছি। ও খুব ভয় পেয়েছে, ও আর এই এলাকায় আসবে না। রবিউলের কোনো ভয় নেই, রবিউল সুস্থ হয়ে যাবে। তবে ওই শুরুতে ও যে ভয়টা পেয়েছিল মানসিকভাবে, তার প্রভাবেই ও এরকম উল্টাপাল্টা বকছে। সুতরাং ওর কোনো ভয়ের কোনো কারণ নাই, ও সুস্থ হয়ে যাবে। তো এভাবেই রবিউলের এই বিষয়টি সমাধান হয়ে গিয়েছিল। আর ওই ডাইনি বুড়িটাকেও ওই এলাকা ছাড়া করেছিল ওই পাহারাদার জিন। তো আমরা যে রাতের বেলা নিশি ডাক যেটা আমরা শুনি, এটা অনেকটা তেমনই বলতে পারেন। আমরা আমাদের অমীমাংসিত রহস্য এপিসোডে, গত অমীমাংসিত রহস্য এপিসোডেই আমরা নেপালের পোখারা অঞ্চলের একটি ভয়ানক ব্যাপার তুলে ধরেছিলাম। সেখানে এই বিষয়টা অমীমাংসিত রহস্য হিসাবে রয়ে গেছে। সেটাকে দ্য 3 আওয়ার্স বলা হয় বা 3 ঘন্টা। এরকম রাতের বেলা কারো নাম ধরে ডাক দেয়, সে যদি উত্তর নেয় তাহলে সে 3 ঘন্টার মধ্যেই মারা যায়। তো এরকম একটা ব্যাপার কিন্তু আপনারা অমীমাংসিত রহস্য এপিসোডে পাবেন। আপনারা সেটা চাইলে গিয়ে শুনে আসতে পারেন। তো অসংখ্য ধন্যবাদ আমাদের সাগর আহমেদ ভাইকে, চমৎকার একটি ঘটনা দিয়েছেন। আর রবিউলের কিন্তু এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি। আর নীরব যে, সে কিন্তু সকালবেলা এসেছিল, সে যখন এসেছে তখন শুনে রবিউল নাই, রবিউলকে সবাই খুঁজছে। তো সে আবার ওইদিকে গিয়েছে, গিয়ে দেখে ততক্ষণে রবিউল গাছ থেকে নেমে এসেছে। কারণ ফজর আজানের পরপরই তো রবিউল এসেছিল, আর ফজর আজানের পরেই ওই রবিউল গাছ থেকে একা একাই নেমে আসে। প্রিয় লিসেনার্স, কেমন লাগলো ঘটনাটি? চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের আরও একটি নতুন ঘটনায়। তো এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে দিয়েছেন মোহাম্মদ রিজু। ওনার বাড়ি কিশোরগঞ্জ সদর থানার গাইতাল রোডে। উনি জানিয়েছেন ঘটনাটির স্থান কিশোরগঞ্জ রশিদাবাদ ইউনিয়ন পরিষদের পেছনে সোজা রাস্তায় ইট খোলার সামনে একটা মসজিদ রয়েছে। এর দায়িত্বরত একজন মুয়াজ্জিন সাহেব রয়েছেন। মূলত ওনাদেরই ঘটনা এটা। তো রিজু ভাই একবার 3 দিনের জামাতে গিয়েছিলেন। একদিন রাত 9টা কি 10টা বাজে, তখন তালিম শেষে সবাই শোবার প্রস্তুতি নিচ্ছেন, তখন ওই মুয়াজ্জিন সাহেব একটি ঘটনা বললেন যা তার বাবার সাথে ঘটেছিল। এই ঘটনাটি ওনাদের জীবনের একটি স্মৃতি হয়ে আছে এখনও। সময়টা 1950 বা 60 সাল এরকম হবে আর কি। একদিন রাতে তার বাবার দাওয়াতটি ছিল এক পাড়া থেকে অন্য পাড়ায়, সেখানে যেতে মাঝখানে একটি বড় বিল পড়ে। তো উনি সেখানে যাওয়ার জন্য বিকেলবেলাই রওনা দিয়েছেন এবং চলেও যান সেখানে সহি সালামতে। দাওয়াত খাওয়া শেষ, তো ফিরতে ফিরতে তো অনেক রাত হয়ে যায়। তখন তো এই বিলের মধ্যে কোনো রাস্তাও ছিল না, আর ধান ক্ষেতের সাইডে আইল ছিল। তো তিনি ওই আইল দিয়ে বাড়িতে ফিরছিলেন হেঁটে হেঁটে। তখন রাত বাজে প্রায় 10টা কি 11টা। তখন সময় দেখার মতো তার হাতে আসলে কিছু ছিল না, ঘড়ি ছিল না। এই জন্য সময়টা যে ঠিক কখন এটা উনি বলতে পারেননি। তো তিনি বিলের মাঝখানে আসার পর অনেক দূরে দেখতে পান একটি বড় আকৃতির অবয়ব, বেশ অনেক বড়, আর তার পরনের সাদা শাড়ি। আর ওই জিনিসটা ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে তার দিকে আসছে। একদম ব্যাঙ যেভাবে লাফায় ঠিক সেভাবে একটা মানুষের মতো অবয়ব, যদিও বা স্বাভাবিক মানুষ থেকে অনেক বড়, কিন্তু সেটাতে ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে আসবে, এই বিষয়টা কিন্তু খুবই অন্যরকম। উনি দেখা মাত্রই 2 থেকে 3 মিনিট উনি আসলে ওখান থেকে সরে যাবেন। ঘটনার আকস্মিকতায় এটা যে কী হচ্ছে উনি বুঝতে পারছিলেন না। আর 2-3 মিনিটের মধ্যে অনেক দূর থেকে ওই জিনিসটা তার কাছে চলে আসে, এসে কোনো ধরনের কথাবার্তা ছাড়াই ওনাকে চেপে ধরে। আর এমনভাবে চেপে ধরে যে একদম আইলের সাথে তাকে শুইয়ে ফেলেছে। এখন বাঁচার জন্য উনিও ছোটাছুটির চেষ্টা শুরু হয় ধস্তাধস্তি। তো অল্প কিছুক্ষণ পরেই একটা ধাক্কা দিয়ে ওই অবয়বটাকে ফেলে উনি যখন সরার চেষ্টা করছেন, আবার ওই অবয়বটা লাফ দিয়ে তার গায়ের উপর গিয়ে পড়ে। উনি
দোয়া দুরুদ পড়ছিলেন যতটুকু পারছিলেন, আসলে ওই অবস্থাতেই তো কারো দোয়া দুরুদ আসলে মনেও আসে না, তারপরে উনি চেষ্টা করছিলেন। তো একটা পর্যায়ে মনে হলো ওই জিনিসটা তাকে একটু ছেড়ে দিয়েছে, তখন আবার উনি উঠে ছুটে দিয়েছেন এক দৌড়। তো উনি বেশ খানিকটা যখন দৌড়েছেন তখন আবারও তার উপরে অ্যাটাক করেছে, আবার পিছন থেকে তাকে জাপটে ধরেছে, জাপটে ধরে আবার মাটিতে শুইয়ে ফেলেছে। তো উনি বুঝতে পারেন যে এই জিনিসের সাথে উনি ধস্তাধস্তি বা মারামারি করে পারবেন না, যে কোনোভাবে এটার থেকে ছুটে দৌড় দিতে হবে, আর শরীরের শক্তি এর সাথে ধস্তাধস্তি করে নষ্ট করা যাবে না, একমাত্র দোয়া দরুদ পড়েই এর থেকে ছোটা কিছুটা হলেও সম্ভব হবে। উনি আবার দোয়া দরুদ পড়া শুরু করেন, আর ওই জিনিসটা তো তাকে মেরে ফেলার চেষ্টা করছে আর কি। তো উনি আবার ছুটতে পারেন এবং ছুটে আবারও দৌড় দিয়েছেন। তো উনি জোরে জোরে তখন দোয়া পড়ছেন। তো উনি কিন্তু দেখছিলেন পেছন দিকে তাকিয়ে যে ওই জিনিস তার পেছনে পেছনে ওই যে ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে ছুটে আসছে। উনি দেখা যাচ্ছে যে দৌড় দিয়েছেন, উনি 20 কদম দৌড় দিয়ে যতটুকু আগান ওই জিনিসটা এক লাফে ততটুকু আগায়। সুতরাং ওই জিনিসটা কিন্তু তাকে ধরে ফেলবে, এটাই স্বাভাবিক। আল্লাহর অশেষ রহমতে ওই জিনিসটা তাকে ধরতে পারছিল না, কিন্তু খুব কাছাকাছি চলে আসছিল, বারবার হাত দিয়ে তাকে খামচি দিয়ে ধরার চেষ্টা করছিল, মানে একদম কাছে চলে এসেছে কিন্তু ধরতে পারছিল না। আল্লাহ রহমত করেছিলেন। তো উনি দৌড়ে ওনার বাড়ির উঠোনে চলে এসেছিলেন, অনেকটা কাছেই চলে এসেছেন তো বাড়ির, দৌড়াতে দৌড়াতে। তো উঠোনে এসেই চিৎকার দিয়ে উনি পড়ে যান। তো চিৎকার শুনে আশেপাশের লোকজনেরও ঘুম ভেঙে যায়, আর ওনার বাড়ির লোকজন ঘুম তো ভাঙেই। তো ঘর থেকে লোকজন বেরিয়ে আসে, বেরিয়ে এসে দেখে যে উনি ভাই পড়ে আছেন। সবাই ওনাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসেন। রাতে ওনাকে গোসল করানো হয়, সরিষার তেল বুকে মালিশ করে দেওয়া হয়। আর ওই সময় থেকে শুরু হয় ওনার তীব্র জ্বর। বাড়ির পাশে একজন হুজুর ছিল, তাকে ডেকে আনা হয়, কবিরাজও আনা হয়, কিন্তু কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না, জ্বরও কমছে না। এভাবে 7-8 দিন জ্বর থাকে। এরপর হালকা জ্বর একটু কমে আর কি, কিন্তু সমস্যা হলো ওনার পাগলামি বেড়ে যায়। উনি বাড়ি থেকে বের হয়ে জঙ্গলের ভিতরে চলে যেতে চান, এবং জঙ্গলের ভিতরে চলে যানও, দিনে কি রাত্রে যে কোনো সময় উনিও জঙ্গলের দিকে দৌড়ে চলে যান। তো পরবর্তীতে জানা যায় এক হুজুর, উনি ওনার উপর রুকিয়া করেছিলেন। উনি ওই বিষয়টা জানিয়েছেন যে ওনার উপর নাকি একটা ভয়ানক দুষ্টু জিন ভর করেছে, এটা এক পায়ে চলে, লাফিয়ে লাফিয়ে আসে। তো অনেক কষ্ট করে ওই জিনিসটাকে বশ করতে সক্ষম হন, কিন্তু শুরুর দিকে কিন্তু কোনো হুজুর বা কবিরাজ কোনো কিছু করতে পারছিলেন না। শতাধিক কবিরাজ হুজুর দেখানো হয়েছে, কিন্তু কিছুই করতে পারছিলেন না। সকলেই বলতো এটা নাকি খুব শক্তিশালী একটা পরী, এবং এটা থাকে অনেক দূরে, এটা এই এলাকার ত্রিসীমানায় থাকে না, অনেক দূরে থাকে, কিন্তু এই রাস্তা দিয়ে সে আসা যাওয়া করে। কিন্তু সে হঠাৎ হঠাৎ আসা যাওয়া করে, ওই সময় তার চলার পথে যদি কেউ পড়ে যায় তখন নাকি ওই এক পায়ের পরীটি খুব রেগে যায়। আর উনি যখন হেঁটে যাচ্ছিলেন তখনই ওই পরীটা ওই দিক দিয়ে যাচ্ছিল। ওই পরীটাকে আসলে উনি দেখে ফেলেছিলেন, এটা একটা ব্যাপার। আর ওই পরীটা যে তাকে ক্ষতি করার উদ্দেশ্যে ছিল বিষয়টা এরকম না, কিন্তু তার সামনে পড়ে যাওয়ার কারণে ওই পরীটা রেগে গিয়েছিল আর তাকে আক্রমণ করে। তো এই কারণেই মূলত তার এই সমস্যাটা সৃষ্টি হয়েছে, আর তার এই যে জঙ্গলের দিকে ছুটে যাওয়া এই ধরনের সমস্যাগুলোও সৃষ্টি হয়েছে। তো যাই হোক, ওই হুজুর উনি ট্রিটমেন্ট শুরু করেন, ওই পরীটাকে হাজির করা হয় তার উপরে। ওই পরীটি বলে যে না, আমি ওকে কিছুতেই ছাড়বো না, কারণ আমার চলার পথে যে বাধা সৃষ্টি করে তাকে আমি কিছুতেই ছাড়ি না। যাই হোক, তখন ওই হুজুর বলে যে তুই চলে যা, তুই কি চাস বল, তারপরও তুই সেটা নিয়ে চলে যা। আর এমন জিনিস চাবি যেটা এর সামর্থ্যের মধ্যে রয়েছে, এমন উদ্ভট জিনিস চাস না যেটা সে দিতে পারবে না, কারণ ওকে মেরেও তোর কোনো লাভ হবে না, কিন্তু ক্ষতিটা হবে ওর পরিবারের। সুতরাং এই কাজটা করিস না, কিছু একটা নিয়ে তুই ভেগে যা। তখন পরি অনেক কিছু দাবি করে, যেমন একটা গরু দাবি করে, একটা খাসি দাবি করে। তখন ওনারা বলেন যে এরা তো এত কিছু দিতে পারবে না, আর এর চিকিৎসার পিছনে অনেক টাকা খরচ হয়ে গেছে, তো তোকে কিভাবে দিবে এত কিছু। তখন শেষ পর্যন্ত একটা খাসি আর একটা কবুতর আর কিছু চালের পরিমাণটা বলে নাই বা আমরা জানতে পারি নাই। আর এই জিনিসগুলো
বিশেষ করে এই যে কবুতর এবং খাসি বাদে চাল সাথে আরও অল্প সামান্য কিছু জিনিস আর কি, এগুলো কলা পাতার মধ্যে দিয়ে রেখে আসতে হবে ওই যে ওই রাস্তাটাতে। একটা সময় বলে যে ওই সময় ওইখানে রেখে আসতে হবে। তো সেভাবেই ওই জিনিসগুলো ওখানে দিয়ে আসা হয়। তো ওনাদের বাড়ির পাশে একটা জঙ্গল ছিল, যেটা এখনও আছে, কিন্তু এখন অবশ্য ছোট হয়ে গেছে। ওই জঙ্গলে একটি শিমুল গাছ আছে, ওই শিমুল গাছের নিচেই নাকি ওই রাস্তার ওইখানে ওই শিমুল গাছের নিচে রেখে আসতে হবে। তো ওনারা রেখেও আসেন, এরপরে ওই পরীটা চলেও যায়। তো কবিরাজ বলেন যে ওই পরীটা আর কখনো আসতে পারবে না। মজার বিষয় হলো যে এত কিছু হয়ে গেল, তো ওনার কিন্তু শারীরিক ক্ষতি হয়েছিল বলতে এই হাড়গোড় ভেঙে গিয়েছিল, কিন্তু অন্য ধরনের কোনো ক্ষতি দেখা যায় নাই। কিন্তু বেশ কিছুদিন পর থেকে আরেকটা সমস্যার সৃষ্টি হয়েছিল, সেটা হলো ওনার শ্বাসকষ্ট শুরু হয়েছিল, যেটা ওনার আগে ছিল না। উনি রাতের বেলা শ্বাস নিতে খুব কষ্ট হতো। তো এটা ঠিক করার জন্য অনেক ডাক্তার কবিরাজ দেখানো হয়েছিল, এটাতেও উনি ঠিক হন নাই। কেউ কেউ বলেছিল যে এটা পরীর কারণে যেটা হচ্ছে বিষয়টা এরকম না, কিন্তু ওই যে ওই সময় পরীটা তাকে আক্রমণ করেছিল, এর প্রভাবে এই জিনিসটা সৃষ্টি হয়েছে। এখন পরীটা তার কাছে নাই, পরীটা তার ক্ষতিও করছে না, কিন্তু যখন কোনো দুষ্ট জিন কাউকে আক্রমণ করে তারপর যদি সে চলেও যায়, কিছু না কিছু প্রভাব মানুষের শরীরে থেকে যায়, এবং এই প্রভাব থেকেই মূলত ওনার এই সমস্যাটা সৃষ্টি হয়েছিল, যেটা উনি সারা জীবনই বইয়ে বেরিয়েছেন। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, রাতের বেলা আসলে অনেক সময় জিন পরীরা চলাফেরা করে, আর এদের পথে যদি কেউ পড়ে যায়, ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক, তখন কিন্তু এই ধরনের সমস্যার সৃষ্টি হয়, যেটা আমরা এর আগেও বিভিন্ন ঘটনাতে দেখতে পেয়েছি। আর এই কারণে রাতের বেলা চলাফেরা করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাস এগুলো পড়ে শরীরে ফু দিয়ে যেতে হবে। যদি মানে পথে যদি মানুষ পড়েও যায়, এমন হতে পারে যে ওই পরী তাকে দেখবে না, আল্লাহ তাকে হেফাজত করবেন, এমনও হতে পারে। আর পরী না দেখলে তো মানে বুঝতে পারবে না যে এই জিনিসটা এখানে আছে বা এই মানুষটা এখানে আছে, তার চলার পথের বাধা সৃষ্টি করেছে, তাই না? এই জন্য রাত বিরেতে চলাফেরার ক্ষেত্রে আমরা এই সতর্কতাগুলো অবলম্বন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাই আমাদের আরও একটি নতুন ঘটনায়। এবারের ঘটনাটিও আমাদেরকে দিয়েছেন মোহাম্মদ সাগর আহমেদ। ওনার বাড়ি কিশোরগঞ্জের তারাইলে, আর শুরুতে বলেছি উনি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছেন আর আমাদের চ্যানেল একজন নিয়মিত শ্রোতা। এই ঘটনাটি ওনার বাবার সাথে ঘটে যায় একটি ঘটনা। ওনার বাবার নাম মোহাম্মদ আব্দুল হাই। ঘটনা যখন ঘটে তখন সময়কালটা হবে 1992 কি 93 সাল বা এর মধ্যবর্তী কোনো একটি সময়। ওনার বাবা তখন এসএসসি পরীক্ষা দেবেন এমন একটা সময় আর কি। তো ওনার বাবার সিনেমা দেখার প্রতি অনেক ঝোঁক ছিল। নতুন কোনো সিনেমা রিলিজ পেলেই ওনার বাবা ছুটে যেতেন সিনেমা হলে। তেমনি একদিন একটা সিনেমা রিলিজ হয়, তো প্রতিবারের মতোই ওনার বাবা টিকিট কাটেন সিনেমা দেখার জন্য। তো যথারীতি ওনার বাবা পৌঁছেও যান সিনেমা হলে। সিনেমা হলটা ছিল ওনাদের বাড়ি থেকে প্রায় 6 থেকে 7 কিলোমিটার দূরে। সন্ধ্যা 7টার পর যে শোটা হয় ওই শোটা উনি দেখতে গিয়েছিলেন। তো সময়টা বর্ষাকাল হওয়ার কারণে সিনেমা শুরু হওয়ার একটু পরে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টির শব্দে সিনেমা দেখতে সমস্যা হচ্ছিল, কারণ সিনেমা হলের চালটা ছিল টিনের। ঝমঝম বৃষ্টি পড়ছিল আর সেই শব্দ হচ্ছিল। ওই শব্দের কারণে সিনেমা হলের ভেতরে অনেক শব্দ হচ্ছিল, আর সিনেমার যে শব্দগুলো এগুলো তেমন বোঝাই যাচ্ছিল না। বাধ্য হয়ে একটা সময় সিনেমা হলের লোকজন সিনেমা বন্ধ করে দেন। সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার পরে বৃষ্টির মধ্যেই ওনার বাবা বাড়িতে ফেরার জন্য রওনা হন। তখন রাত প্রায় 8টার মতো বাজে। বর্ষাকাল হওয়ায় রাস্তাঘাটে কোনো গাড়ি নেই। তখন কিছুটা বাধ্য হয়েই ওনারা পায়ে হাঁটা শুরু করেন। রাস্তাঘাট অনেক অন্ধকার হওয়ার কারণে আকাশে বিদ্যুতের আলোতে ওনার বাবা বাড়ির দিকে এগোতে থাকেন। যখন বিদ্যুৎ চমকায় তখন একটু দৌড় দেন, আবার কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন, আবার বিদ্যুৎ চমকায় আবার একটু দৌড় দেন। এভাবেই একটু একটু করে প্রায় বাড়ির কাছেই চলে এসেছিলেন। বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরত্ব ছিল তখনই মূলত এই ঘটনাটা ঘটে। ওনার বাবা একটা 3 রাস্তার মোড়ে আসেন। সেখান থেকে 2টি রাস্তা ওনাদের বাড়ির দিকে গেছে। একটি রাস্তা অনেকটা দূরে গিয়ে ঘুরে যেতে হয়, আর একটা রাস্তা খুব অল্প সময়ে দিয়েই ওনাদের বাড়িতে যাওয়া যায়।
তো রাস্তাটার পরিবেশটা ছিল এমন যে একটা হিন্দু মহল্লা ছিল, তারপর একটা নীরব নিস্তব্ধ রাস্তা। এখান দিয়ে দিনের বেলা গেলেই লোকজন ভয় পায়। অনেকের সাথে দিনের বেলাতেও এই রাস্তায় কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছে বলে শুনতে পাওয়া যায়। কেউ এখান দিয়ে দিনের বেলায় তেলের পিঠা বা মাছ নিয়ে গেলে নাকি তা উধাও হয়ে যায়, এমনটাও শোনা যায়। আর এমনিতেই তো এখন রাত, তারপর আবার অনেক রাত। এদিকে ওনার বাবা 7-5 না ভেবেই এই রাস্তা দিয়ে সামনের দিকে এগোতে থাকেন। হঠাৎ তিনি খেয়াল করেন পুকুরের পাশে একটা বিশাল তাল গাছ আছে। ওই তাল গাছের নিচে ওনার বাবার দুঃসম্পর্কে এক বোন, অর্থাৎ এই সাগর আহমেদের দুঃসম্পর্কে একজন ফুপু তাল গাছের নিচে দাঁড়িয়ে আছেন। তো ওনার বাবা প্রথমে অবাক হন, তাকে জিজ্ঞেস করেন, এই রাজিয়া, এত রাত্রে তুই একা একা এখানে কি করিস? আর তুই শ্বশুরবাড়ি থেকে কবে আসলি? তো এই সাগর আহমেদের বাবা খেয়াল করলেন তার হাতে একটি লাগেজ আছে, মানে একটা ব্যাগ আছে আর কি। তো ওনার বাবা ভাবলেন হয়তো ইনি শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে ফিরছেন, রাত হয়ে গেছে, আবার ঝড় বৃষ্টি হয়ে গেছে, তাল গাছের নিচে দাঁড়িয়ে আছেন, ছাতা টাতা নাই হয়তো বা। এদিকে বলে রাখা ভালো, এই সাগর আহমেদের ফুপুকে ওনাদের পাশের উপজেলাতেই বিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে ওনার ফুপুর শ্বশুর বাড়ি আর তার বাবার বাড়ি কাছাকাছি বলা চলে। তো সাগর আহমেদের বাবা বলেন, এই রাজিয়া, এই লাগেজটা কি বা ব্যাগটা কি তুই নিতে পারবি নাকি আমি আগায় দিয়ে আসবো? এই বলে সাগর আহমেদের বাবা তার দিকে এগিয়ে যান। তখন তিনি খেয়াল করেন তিনি যতই তার দিকে এগিয়ে যাচ্ছেন আর এই যে রাজিয়া ফুপুর আকার আস্তে 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 বৃদ্ধি পাচ্ছে। যতই সামনের দিকে সাগর আহমেদের বাবা এগিয়ে যাচ্ছেন আর এই রাজিয়া ফুপু লম্বা হতে থাকে। এটা দেখে সাগর আহমেদের বাবা তো খুব ভয় পান এবং দোয়া দুরুদ পড়ে নিজের শরীরকে সাথে সাথে বন্ধ করে ফেলেন। দৌড় দেওয়ার জন্য পরনের যে লুঙ্গিটা ছিল এটা গুটিয়ে ফেলেন। গ্রামের লোকজন সাধারণত যেভাবে লুঙ্গি গুটিয়ে ফেলে আর কি। আর বলা হয় ওই জায়গাতেই ওনার বাবা সবচেয়ে বড় ভুলটি করে বসেন। লুঙ্গি গুটিয়ে ফেলার কারণে ওনার বাবার ফরস্তরক হয়ে যায়, মানে হাঁটুর উপরে কাপড় উঠে যায়, যার ফলে উনি যেই দোয়ার দুধ পরে শরীরটা ফু দিয়ে বন্ধ করে রেখেছিলেন শরীরটা, এটা নাকি নষ্ট হয়ে যায়। তখন এই যে রাজিয়া ফুপুর অবয়বে যে জিনিসটা ছিল এটা নাকি ধীরে ধীরে তখন এই সাগর আহমেদের বাবার দিকে এগিয়ে আসতে থাকে। একটা পর্যায়ে খপ করে ওনার হাতটা ধরেও ফেলে এবং ধরে তাল গাছের নিচে যে পুকুর আছে পুকুরের দিকে টানতে থাকে। এদিকে সাগর আহমেদের বাবা একটু শক্তিশালী হওয়ার কারণে সে উপরের দিকে আসার চেষ্টা করতে থাকে। বেশ অনেকক্ষণ এভাবে টানাটানি হয়। এদিকে ওনার বাবা কিন্তু অনেকটা ক্লান্ত হয়ে যান। তো ওনার বাবাকে টেনে পুকুরের কাদার মধ্যে নিয়ে গেছে, পানির ঠিক আগে একটু কাদা থাকে, মাটি নরম থাকে, ওই জায়গাতে নিয়ে গেছেন। তখন একটা লোক আবার ওইদিকে যাচ্ছিল সাইকেল করে, মানে সাইকেল নিয়ে যাচ্ছিল। নর্মালি কিন্তু ওই দিক দিয়ে রাতের বেলা, কেন দিনের বেলাতে লোকজন কম আসে, কিন্তু ওই সময় একজন লোক সাইকেল করে যাচ্ছিল। তার সাইকেলের সামনে একটা টর্চ লাইট বাঁধা ছিল। গ্রামে অনেক সময় ওই টর্চ লাইট সামনে বেঁধে রাখে, 3 ব্যাটারি টর্চ বা 5 ব্যাটারি টর্চ অনেকে ব্যবহার করতো, ওই সাইকেলের সামনে বেঁধে রাখতো আর কি রাতের বেলা চলাফেরা করার সময়। তো ওই সাইকেলের সামনে বাঁধা টর্চের আলো এসে পুকুরের দিকে পড়ে, ফলে ওই লোকটি ওনার বাবাকে দেখে ফেলে আর উনিও ওই অবয়বটাকে দেখে ফেলে। ভয়ানক একটা অবয়ব, তবে উনি কালো একটা অবয়ব দেখছিলেন আর কি। যখনই ওই আলোটার দিকে সে পড়েছে ওই অবয়বটা এই সাগর আহমেদের বাবাকে ছেড়ে দেয়। আর ওই সময় ওই সাইকেল নিয়ে যিনি যাচ্ছেন উনি একটা বিকট আওয়াজ শুনতে পান। মনে হলো কোনো তাল, মানে একসাথে 4-5টা তাল একসাথে পুকুরের পানিতে পড়েছে, তখন যেরকম শব্দ হয় ওই রকম শব্দ। উনি দ্রুত ওই দিকটাতে যান এবং উনি গিয়ে দেখেন যে পুকুরের কাদার মধ্যে এই সাগর আহমেদের বাবা আব্দুল হাই আঙ্কেল পড়ে আছেন। উনি তাড়াতাড়ি ওখান থেকে ওনাকে টেনে তোলেন আর ওনার বাড়িতেও পৌঁছে দেন। এরপর মূলত এই যে সাগর আহমেদের বাবা সবাইকে ঘটনা খুলে বলেন। আর ওই যে রাজিয়া ফুপুর শ্বশুর বাড়িতে খবর পাঠানো হয়েছিল, জানানো হয় রাজিয়া তো তার শ্বশুর বাড়িতে রয়েছে। বাড়ির সকলেই এই বিষয়টা জেনেছেন, কারণ সকালবেলায় খবর পাঠিয়েছেন যে রাজিয়া ফুপু রাতের বেলা ওখানে কোত্থেকে এলো। পরে জানা যায় যে না, উনি ওনার শ্বশুর বাড়িতে অবস্থান করছেন, এত রাতের বেলা তো আসার কোনো প্রশ্নই আসে না। আর ওনাকে হুজুর ডেকে রুকিয়া করানোর কথা বলা হলেও এই যে সাগর আহমেদের বাবা উনি হুজুর আর দেখান নাই, সব কিছু স্বাভাবিক হয়ে যায়। এটাই ছিল ঘটনা। 2019 সালে এক দুর্ঘটনায়, মূলত একটা বাইক অ্যাক্সিডেন্টে মর্মান্তিকভাবে
সাগর আহমেদের বাবা ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি ওনার বাবার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে শহীদি মর্যাদা দান করুক, কারণ এই ধরনের দুর্ঘটনায় যদি কেউ মারা যায় আল্লাহ তাআলা তাদেরকে শহীদের সমমর্যাদা দান করবেন, এমনটাই হাদিসে এসেছে। আল্লাহ তাআলা ওনার ভুল ত্রুটিগুলো ক্ষমা করুন। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটিও আপনাদের ভালো লেগেছে। চলুন আমরা আরও একটা নতুন ঘটনায় চলে যাই। এবারের ঘটনাটিও সাগর আহমেদ ভাইয়েরই ঘটনা, উনি পাঠিয়েছেন। আর ওনার গ্রামটা তো আমরা বলেছি, ওনার গ্রামের নাম হচ্ছে তেওড়িয়া। এবারের ঘটনাটি ওনার ফুপার সাথে ঘটেছিল। ওনার ফুপার নাম ছিল আব্দুল মালেক, আর ঘটনাটি ওনাদেরই গ্রামে ঘটেছিল। তখন সময়টা ছিল 2004 সাল, বর্ষাকাল। চারদিকে থই থই পানি, বন্যার পানি এবং হাওরের পানিতে ওনাদের এলাকার খাল, বিল, পুকুর সব কিছু তলিয়ে গিয়েছে। তখন গ্রামের ছেলেরা কলা গাছ কেটে ভেলা বানিয়ে বর্ষার পানিতে এদিক ওদিক ছোটাছুটি করছে। এসব দেখে ফুপারও ইচ্ছা হয় কলা গাছ দিয়ে ভেলা বানিয়ে তাতে চড়ার। তাই তিনি যথারীতি কলা গাছ সংগ্রহ করার জন্য ওনাদের বাড়ির পেছনের দিকে জঙ্গলে গিয়েছেন। তো বলে রাখা ভালো, ওনাদের বাড়ির পেছনে বিশাল বড় একটা জঙ্গল রয়েছে। জঙ্গলের ভেতরে কিছু কলা গাছও রয়েছে, তার ঠিক উপরে একটা বিশাল শিমুল গাছ আছে। তো ফুপা কি করেছেন, দুটো গাছ কাটার পর তার কাছে মনে হলো দুটো গাছ দিয়ে তো হবে না, তাই তিনি আরেকটি গাছ কাটার সিদ্ধান্ত নেন। তিনি যখনই ওই তৃতীয় কলা গাছে কোপ দিয়েছেন, তিনি খেয়াল করেন গাছ থেকে অনবরত রক্ত ঝরছে। এটা দেখে উনি ভীষণভাবে ভয় পান, কারণ কলা গাছ কাটার পরে তো এভাবে তাজা রক্ত বের হওয়ার কথা নয়। তো উনি দুটো কলা গাছ নিয়েই চলে আসেন। তাৎক্ষণিক এই বিষয়টা উনি কারোর সাথে শেয়ার করেন নাই। তো দুটো কলা গাছ দিয়ে ভেলা বানিয়ে তিনি এই বর্ষার পানিতে নেমে যান। প্রায় সারাদিনই এই ভেলা নিয়ে এদিক সেদিক ঘুরে বেড়ান। তারপরে যখন বাসায় ফিরে ফ্রেশ হয়ে রাতে খেতে বসেন, তখন তিনি ওনার এই ঘটনাগুলো, মানে এই যে কি ঘটেছিল, এটি উপস্থিত সকলকে বলেন। তো তখন যেটা হয়, ওই সময় ওই খাওয়ার সময় হঠাৎ করে ওনার একটা কর্কশ কণ্ঠ শুনতে পান। কে যেন বলছে, মালেক, এটাই তো শেষ খাওয়া রে, এটাই তো শেষ খাওয়া, খেয়ে নে শেষবারের মতো। এরকম কর্কশ কণ্ঠ কোত্থেকে এলো উনিও তো বুঝতে পারছেন না, মনে হলো ঘরের বাইরে থেকেই আসছে, কিন্তু বিকট একটা কণ্ঠ। এই কণ্ঠ শোনার পর উপস্থিত সবাই তো ভয় পেয়ে যান। তো এই কণ্ঠ শোনার পর থেকেই এই যে আব্দুল মালেক ফুপা, উনি শারীরিকভাবে অস্বস্তি বোধ করতে থাকেন। রাতের বেলায় তার ভীষণ জ্বর আসে এবং স্বপ্নে উনি দেখেন একজন আফসা অবয়বের কেউ একজন এসেছে এবং বলছে, কাজটা তুই ঠিক করলি না, এর পরিণাম খুব খারাপ হবে। পরের দিন সকালবেলা আবারও এই পুরো বিষয়টা অনেকের সাথে উনি শেয়ার করেন। 2 দিন পার হয়ে যাওয়ার পরও জ্বর ভালো না হয় একটা কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। কবিরাজ ঝাড়ফুঁক করে দেন, কিন্তু তাতে উনি সুস্থ হন না। এরপর অনেক ডাক্তার দেখানো হয়, কবিরাজও দেখানো হয়, জ্বর আর ভালো হয় না। উনি 13 দিনের মাথায় মারা গিয়েছিলেন, যেটি ওনাদের গ্রামের সবাই জানে এবং এটাই বলেছেন সাগর আহমেদ ভাই। আর ওই যে ওই জিনিসটা আসলে কেন এত বড় একটা ক্ষতি করলো, আসলে কি ওখানে জিনদের কেউ মারা গিয়েছিল না কি হয়েছিল, এই বিষয়টা জানা যায় নাই এবং ওই জিনিসটাকেও হাজির করাও সম্ভব হয় নাই, যার কারণে অনেক বিষয়ই অজানা রয়ে গেছে এবং উনি এই জ্বর অবস্থাতেই 13 দিনের মাথায় মারা গিয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন, ওনার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিন। আসলে এই ধরনের ঘটনাগুলো তো আসলে মানুষ ইচ্ছা করে না, তাই না? ইচ্ছাকৃতভাবে যদি কেউ কাউকে হত্যা করে তাহলে তার শাস্তি মৃত্যুদণ্ড, কিন্তু অনিচ্ছাকৃতভাবে হত্যার শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড নয়। ইসলামী শরীয়তেও কিন্তু অনিচ্ছাকৃতভাবে হত্যার শাস্তি মৃত্যুদণ্ড হয় না। এখন মানুষরা তো জিনকে দেখে না, যার কারণে অনেক সময় নিজেদের ভুলের খেসারত দিতে হয় এইভাবে। আর এমন কিছু ঘটনা ঘটে যায় যার প্রেক্ষাপটে মৃত্যু অবশ্যম্ভাবী হয়ে যায়। আবার দেখা যায় এমন কোনো ঘটনা ঘটেছে, এর থেকেও মারাত্মক কোনো ঘটনা ঘটেছে, অনেকভাবে জিনদেরকে ম্যানেজ করে ওই বিষয়টা থেকে নিষ্কৃতি পাওয়া যায়। হয়তো আল্লাহ তাআলা এই মালেক ফুপার ভাগ্যটা ওভাবেই নির্ধারণ করে রেখেছিলেন, তার ভাগ্যে এইভাবেই মৃত্যু নির্ধারিত ছিল, যার কারণে হয়েছে, এই বিষয়টার সমাধান করা যায়নি।
খুবই দুঃখজনক একটি ঘটনা। প্রিয় লিসেনার্স, আমরা বারবারই বলি যে এই যেই ব্যাপারগুলো, বিশেষ করে যেই জায়গাগুলোতে নর্মালি কেউ যায় না, এই জায়গাগুলোতে গিয়ে হুটহাট করে কোনো জিনিস তুলে আনা, কোনো জিনিস ভেঙে ফেলা, সেখানে কোপ দেয়া, এই কাজগুলো করা উচিত নয়। গ্রামের ছেলেরা বা গ্রামের মানুষরা একটু ডানপিটে হয়, কারণ ঝোপ জঙ্গল, খাল বিল, পুকুর, এই জিনিসগুলো নিয়েই তাদের জীবন। তাই ওনারা 7-5 ভাবেন না, আর তখনই মূলত এই ধরনের ঝামেলাগুলো হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা আরও একটি ঘটনা শুনে আসি। এই ঘটনাটিও মোহাম্মদ সাগর আহমেদ ভাই আমাদেরকে দিয়েছেন। আর এখানে একটি ঘটনা না, ছোট ছোট বেশ কয়েকটি ঘটনা নিয়ে মূলত আমরা একটি ঘটনা সাজিয়েছি। তো ঘটনাটি একটি পুল বা কালভার্টকে কেন্দ্র করে, স্থানীয়ভাবে সেটাকে মরার পুল বলে। এই যে পুলটা, এই পুলটা কিশোরগঞ্জ তারাইল উপজেলার ধলা ইউনিয়নে অবস্থিত। মূলত সবাই এটাকে মরার পুল নামেই চেনে। ব্রিজটিকে বা এই পুলটাকে প্রাথমিকভাবে দেখলে মনে হয় পরিত্যক্ত একটা পুল। এই পুলের পাশে 6-7টা পুরনো কবর রয়েছে, আবার 20-30টা বিশাল বিশাল আম গাছ রয়েছে, আর লতা পাতায় ঘেরা চারদিকে। এই পুল বা ব্রিজে বেশ কিছু ভৌতিক ঘটনা ঘটেছে, যেগুলো এলাকার যারা আছেন তাদের মুখে মুখে প্রচলিত রয়েছে। মূলত সেই ধরনের কিছু ঘটনাই এখন আপনাদের সামনে তুলে ধরব। সময়টা 2001 সাল। এই ঘটনাটি মূলত সাগর ভাইয়ের এক প্রতিবেশীর সাথে ঘটেছিল। তো যার সাথে ঘটনা ঘটে তার নাম হচ্ছে হেলাল মিয়া। মূলত ওই হেলাল মিয়ার সাথে ঘটেছে বিষয়টা এরকম নয়, ওখানে উপস্থিত বেশ কিছু মানুষের উপস্থিতিই ঘটেছে। তো এই হেলাল মিয়া, উনি বাংলাদেশ আর্মিতে চাকরি করতেন, মানে সেনাবাহিনীতে চাকরি করতেন। উনি চাকরিরত অবস্থায় মারা গিয়েছিলেন। তো মারা যাওয়ার পর তার ডেড বডি গ্রামের উদ্দেশ্যে নিয়ে রওনা দেন বাংলাদেশ আর্মির 30 থেকে 40 জন সদস্য। তো পুরো রাস্তা তারা খুব স্বাভাবিকভাবেই আসেন, কিন্তু যখন তারা ওই ব্রিজের কাছে আসেন তখনই একটা সমস্যা দেখা দেয়। সময়টা ছিল রাত, মানে আস্তে আস্তে রাত হয়ে গিয়েছিল। ওই লাশবাহী আর্মির ওই পিক আপটি কেমন যেন ভারী ভারী লাগতে থাকে নাকি ওই ড্রাইভারের কাছে। রাত তখন প্রায় 2টার মতো বাজে। চারদিকে নিকষ কালো অন্ধকার, ওদিন অমাবস্যা ছিল। কোনোভাবেই লাশটি নিয়ে ওই পিক আপটি ব্রিজের উপর উঠতে পারছে না। এত ছোট ব্রিজ হওয়া সত্ত্বেও মনে হচ্ছে যে গাড়ির ইঞ্জিনের সর্বোচ্চ শক্তি দিয়েও ব্রিজের উপরে তোলা সম্ভব হচ্ছে না গাড়িটিকে। অথচ আর্মিদের যে গাড়িগুলো বা সশস্ত্র বাহিনীর যে গাড়িগুলো রয়েছে, এগুলোর ইঞ্জিনগুলো কিন্তু অনেক শক্তিশালী, কারণ অনেক পাহাড়ি এলাকায় ওই গাড়িগুলো নিয়ে যেতে হয়। সাধারণ ইঞ্জিন যদি লাগানো হয় গাড়িতে, তখন কিন্তু এই গাড়িগুলো ওই সমস্ত জায়গাগুলোতে চলতে পারে না, কারণ এই গাড়িগুলো বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতেই নিয়ে যাওয়া লাগতে পারে। পাহাড়ি এলাকায় তরতর করে উঠে যাওয়া এই গাড়িটা এই ছোট্ট ব্রিজে উঠতে পারছে না, এটা কি বিশ্বাসযোগ্য? কি একটা সমস্যা। এদিকে কি হয়, যখন উঠতে পারছিল না গাড়িটা, তখন আর্মির সদস্যরা নেমে যান। লাশটা ওই গাড়িতেই ছিল, সকল সদস্যরা নেমে যান, দেখেন যে গাড়িটা হালকা হয়ে গেছে, এখন উঠতে পারে কিনা। এরপরে উঠতে পারছিল না, তখন আর্মির প্রত্যেকটা সদস্য ওনারা হাত লাগায় গাড়িতে আর কি, যে ধাক্কিয়ে, ইঞ্জিন তো চলছেই, ওনারাও ধাক্কাবেন গাড়িটা ওঠে কিনা। কিন্তু ওনারা সকলে মিলে চেষ্টা করেও ওই গাড়িটা ব্রিজের উপর তুলতে সক্ষম হন নাই। এরপর ওই হেলাল মিয়ার বাড়িতে খবর দেওয়া হয়। ওনারা ওই ব্রিজের কাছে এসে উপস্থিত হন, তারাও চেষ্টা করেন, কিন্তু ওই লাশ নিয়ে কোনোভাবে ব্রিজের উপরে ওই গাড়িটা উঠতে সক্ষম হচ্ছিল না। এবং অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরও কোনো কাজ হলো না। এরপর যখন ফজরের আজানের ধ্বনি ভেসে আসে তাদের কানে, অদ্ভুত ব্যাপার, একদম স্বাভাবিকভাবেই ওই গাড়িটি ব্রিজে উঠে যায়, আর সব কিছু স্বাভাবিকও হয়ে যায়, যেন একটু আগে কিছুই হয়নি। এত কিছু হয়ে গেল, সকলে মিলে এত চেষ্টা করলেন, কিছুতেই কিছু হলো না, অথচ এখন একদম স্বাভাবিকভাবেই গাড়িটা ব্রিজে উঠে গেল। ইঞ্জিনের যে শক্তি ছিল সেটা থেকেই উঠে গেল, কোনো মানুষেরও হেল্প লাগে নাই। বিষয়টা সত্যি অদ্ভুত একটি ব্যাপার। এরপরে আরেকটি ঘটনা। এই ঘটনাটি সাগর ভাইয়ের পাশের গ্রামে সুলেহা বানুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটির সময়কাল আনুমানিক 1997 থেকে 2000 সালের মাঝামাঝি কোনো একটা সময়।
সুলেহা বানু একদিন তার বাবার বাড়িতে বেড়াতে যান। বাবার বাড়ি থেকে আসার সময় তার মা কিছু তেলের পিঠা ভেজে দেন। তো সুলেহা বানুর বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির রাস্তায় এই ব্রিজটা পড়ে। সুলেহা বানু রওনা দিতে দিতে মাগরিবের আজান পড়ে যায়, তাই তিনি পিঠার ব্যাগটা হাতে নিয়ে দ্রুত শ্বশুরবাড়ির দিকে রওনা দেন। তিনি মনে মনে ভয় পাচ্ছিলেন, কারণ এই ব্রিজটা পার হয়ে আসতে হবে তাই, কারণ এই ব্রিজ নিয়ে কিন্তু অনেক কথা প্রচলিত আছে। তো তিনি যখন ব্রিজের কাছে আসলেন তখন দেখলেন দুটো সাদা বিড়াল তার পিছু নিয়েছে এবং মিউ 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 করছে। তো তিনি বিড়ালগুলোকে তাড়িয়ে দিলেন। তিনি চিন্তা করলেন পিঠার গন্ধে হয়তো বা বিড়াল দুটো এসেছে। তো উনি বারবার তাড়িয়ে দিচ্ছেন, কিন্তু ওই বিড়ালটা যায় না, বিড়ালগুলো তার চারপাশে ঘুরঘুর করছে। তো একটা পর্যায়ে উনি চিন্তা করলেন যে দোয়া দুরুদ পড়ি, এমনি সন্ধ্যা লেগে গেছে, আবার কোনো বিপদ আপদ হয় কিনা, ভাজা পোড়া নিয়ে যাচ্ছি। তো উনি দোয়া দুরুদ পড়তে লাগলেন এবং উনি বাড়ি পর্যন্ত চলেও আসেন। তো উনি যখন বাড়িতে পৌঁছান তখন পিঠাগুলো যখন বের করতে শুরু করলেন, উনি দেখেন অদ্ভুত ব্যাপার, ব্যাগের মধ্যে কোনো পিঠা নাই। অথচ পিঠা যে নাই, সারা পথে তো ওই ব্যাগটা হালকা মনে হবে, তাই না? পিঠার ব্যাগ, অথচ পিঠা নাই। সারা পথে কিন্তু একবারের জন্য ওই ব্যাগটাকে ওনার হালকা মনে হয় নাই। মনে হচ্ছিল ব্যাগটার যে ওজন শুরুতে ছিল এখনও ওরকমই রয়েছে, যার ফলশ্রুতিতে উনি প্রতিমধ্যে ওই ব্যাগটা খুলে দেখার প্রয়োজন বোধ করেন নাই। পিঠাগুলো কোথায় গেল? ধারণা করা হয় ওই যে বিড়াল বেশে ওই দুটো জিন এসেছিল, এরাই এই পিঠাগুলো খেয়ে গিয়েছে। তো এরকম আরও ঘটনা ওখানে কিন্তু ঘটে। তো চলে আসি এর পরবর্তী আর একটা ঘটনায়। সময়টা তখন বর্ষাকাল, 1980 সালের কথা। এর সাগর ভাইদের গ্রামের দুই ভাই, একজনের নাম ইসলাম মিয়া আর একজনের নাম হচ্ছে সিরাজ মিয়া। তো ওই দুই ভাই বর্ষার পানিতে মাছ ধরতে যান। মাছ ধরতে ধরতে এক পর্যায়ে ওই যে ব্রিজটা, এই মরার পুল, ওই ব্রিজটার কাছে এসে পৌঁছান। কিন্তু তারা এটা খেয়াল করেন না যে তারা মানে এই ব্রিজটার কাছে যে চলে এসেছেন, ওনারা আসলে এটা অতটা স্মরণে ছিল না। তো ওনারা দুজনে মাছ ধরা নিয়ে খুবই ব্যস্ত ছিল, সব বর্ষাকাল মাছ পাচ্ছিল না। তো এই ইসলাম মিয়া এই সিরাজ মিয়াকে বলেন যে ভাই তুই একটু একা একা মাছ ধর আর নৌকাটা একটু পাশে নিয়ে যা, আমাকে একটু ওয়াশরুমে যেতে হবে। মানে ওনার একটা প্রকৃতির ডাকের একটা চাপ আসে আর কি। তো এরপর উনি চলে যান। 20 মিনিট পর উনি ফেরত আসেন। ফেরত আসার পরে দেখেন যে সিরাজ মিয়া তো নৌকা ছিল, সিরাজ মিয়ার জাল, তারপর মাছের ঝুড়িটা পড়ে আছে, কিন্তু সিরাজ মিয়া নাই। এটা দেখে ইসলাম মিয়া তো চারদিকে খোঁজাখুঁজি করতে থাকেন এবং ডাকতে থাকেন সিরাজ সিরাজ বলে, কিন্তু সিরাজ মিয়ার কোনো উত্তর আসে না। খুঁজেই পাচ্ছেন না তার ভাইকে, অনেক খোঁজাখুঁজি করেন। পরের দিন সকালবেলা দেখতে পান সিরাজ মিয়ার মাথা কাদার মধ্যে এবং পা উপরের দিকে। এভাবে ওনাকে মৃত অবস্থাতে ওই ব্রিজেরই একটা জায়গায় পাওয়া গিয়েছিল, কিন্তু ওই জায়গা দিয়ে কিন্তু তাকে খোঁজা হয়েছিল, কিন্তু পাওয়া যায়নি। আসলে সিরাজ মিয়ার সাথে কি হয়েছিল, উনি কি দেখেছিলেন, কেন উনি মারা গেলেন, এই বিষয়টা জানতে পারা যায়নি। অনেকে ধারণা করেন এই ব্রিজের এই আশেপাশে থাকা পিশাচ জিনেরা সিরাজ মিয়াকে হত্যা করেছে, কিন্তু হত্যা করার আগে তার সাথে কি কথোপকথন হয়েছিল, কি হয়েছিল, এই বিষয়টা অজানাই রয়ে গেল, কারণ সিরাজ মিয়া মারা গেছেন, উনি তো আর বলতে পারবেন না। এরপরের যে ঘটনাটা, এই ঘটনাটা আমাদের সাগর ভাইয়ের পাঠানো আর কি শেষ ঘটনা বলতে পারি, এবং সৌমিত্র রয়ের যেই ঘটনাগুলো ওনার কাছে ছিল, যেটা উনি সংগ্রহ করেছিলেন কিশোরগঞ্জে গিয়ে, তো এই ঘটনার মধ্য দিয়ে সৌমিত্র রয়ের ঘটনা শেষ হবে আর কি। তো এই ঘটনাটি ঘটেছিল 2022 সালে। তো ব্রিজের পাশে একটা দোকান দেয় এক লোক। একদিন দোকান বন্ধ করতে করতে রাত 1টার মতো বেজে যায়। তো দোকানের লোক ছিলেন একজন মাদ্রাসার প্রাক্তন শিক্ষক। তো উনি দেখেন আম গাছের নিচে, ওখানে তো পাশে আম গাছ রয়েছে অনেক পুরনো, আম গাছের নিচে 4 জন লোক একটা লাশের খাটিয়া নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের উচ্চতা 8 থেকে 9 ফুট হবে, যা স্বাভাবিক মানুষের তুলনায় কিন্তু বিশাল। তারা অন্ধকার থেকে ওই যে মাদ্রাসার শিক্ষক এবং দোকানদার ওনাকে একটা লম্বা সালাম দেন এবং বলেন যে ভয় পাবেন না, আসেন আসেন, এদিকে আসেন, আমাদের একজন ভাই মারা গেছে, আপনি একটু জানাজা পড়িয়ে দিন, আমাদের যিনি জানাজা পড়াবেন ওনার আসতে দেরি হচ্ছে,
আমরা দেরি করতে পারছি না, আসেন, আপনি আসেন। এই মাদ্রাসার শিক্ষক উনি তো বুঝতে পেরেছেন যে এরা যে মানুষ না, কারণ গ্রামের প্রত্যেকটা মানুষকে উনি চেনেন। শুধু প্রত্যেকটা মানুষ না, ক্ষেত্র বিশেষে প্রত্যেকটা গরু ছাগলকে উনি চেনেন। কারণ এক একজনের গরু ছাগল এক এক রকম এক একটা জায়গায় বাঁধে, ওইটা দেখে আর কি উনি শনাক্ত করতে পারতেন যে এটা ওর গরু হতে পারে, এটা ওর ছাগল হতে পারে। তার মানে এতটা পরিচিত ছিল সবাই ওনার কাছে। আর এই লোকগুলো আম গাছের নিচ থেকে তাকে ডাকছে, আর গ্রামে একটা লোক মারা গেছে, উনি জানবেন না? আর এই টাইপের লোক তো গ্রামে নেই। উনি তো বুঝতে পারেন এটা স্বাভাবিক কিছু না, উনি তো খুব ভয়ে ভয়ে যাচ্ছেন, কারণ এইখানে অনেক ঘটনা ঘটেছে। না জানি তাকে এই ব্রিজের নিচে পুঁতে রেখে দেয় কিনা। উনি দৌড় দিবেন কি দিবেন না এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। একটা পর্যায়ে সাহস করে উনি যান। উনি চিন্তা করে এখন যদি না যাই, পরেও যে এদের হাত থেকে বাঁচতে পারবো এর তো কোনো নিশ্চয়তা নাই। এই কারণে উনি সাহস করে এগিয়ে যান এবং যার পর সত্যি সত্যি জানাজাটা পড়ান। জানাজা পড়ানোর পর উনি সহি সালামতেই ওখান থেকে চলে আসেন। ওই দাফন করা বা ওই কবরে রাখা বিষয়টা এরকম হয়, জাস্ট খালি জানাজাটাই পড়িয়েছিলেন। তো এই মরার পোল নিয়ে এরকম আরও অনেক ঘটনা প্রচলিত আছে, যা স্থানীয় অনেকেই এই ঘটনার সত্যতা সম্পর্কে বলতে পারবেন। আরও অনেক ঘটনা আছে, লিসেনাররা চাইলে মরার পুল রিলেটেড ঘটনা আমাদেরকে পাঠাতে পারেন। প্রিয় লিসেনার্স, এটা ছিল সৌমিত্র রয়ের কাছ থেকে পাওয়া ঘটনাগুলো। আশা করছি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। তো চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী ঘটনাগুলোতে। এবারের ঘটনাগুলো আমরা রাকিব ভাইয়ের কাছ থেকে পেয়েছি, মূলত উনি অন স্পটে ঘটনাগুলো সংগ্রহ করেছিলেন। সেই ঘটনাগুলো এখন আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। চলুন শুনে আসি ঘটনাগুলো। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের ফ্রাইডে স্পেশাল এপিসোডে। আর এবারের এপিসোডটি পুরোটাই আমরা সাজিয়েছি কিশোরগঞ্জের ঘটনা দিয়ে। আমরা যখন কিশোরগঞ্জে যাই তখন কিশোরগঞ্জের এক অদ্ভুত এক রহস্য মানবের কথা শুনতে পাই, যার নাম কিশোরগঞ্জের প্রায় প্রতিটি মানুষই জানেন। হয়তোবা বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি আর কে সেই রহস্যময় মানুষ। উনি এলাকাতে শহীদ পাগল নামে পরিচিত ছিলেন। উনি ছিলেন এক আল্লাহ পাগল মানুষ। উনি একটা খাঁচা নিয়ে ঘুরে বেড়াতেন। বিভিন্ন জনের কাছে উনি বলতেন যে দে টাকা দে, তোর মঙ্গল হবে। অথবা কোনো দোকানে গিয়ে বলতেন দে সিমেন্ট দে, দে টিন দে। এইগুলো নিয়ে উনি কি করতেন, ধরুন যে খাঁচা ভর্তি টাকা হয়ে গেছে, উনি কোনো মানুষের কাছে কিছু চেয়েছেন, ওই মানুষের কাছে আছে সে দেয়নি, এমন ঘটনা কিশোরগঞ্জে খুঁজে পাওয়া খুবই মুশকিল হবে। উনি ওই খাঁচা ভর্তি টাকা নিয়ে কি করতেন, কোনো একটি মাদ্রাসায় গিয়ে সেখানে ঢেলে দিতেন, অথবা কোনো একটা মসজিদের বারান্দায় গিয়ে ওই খাঁচা থেকে টাকাগুলো ঢেলে দিতেন। অথচ একটা টাকা উনি নিতেন না, একটা টাকা উনি খরচ করতেন না ওনার নিজের জন্য। এইভাবে কিশোরগঞ্জের বহু মসজিদ, মাদ্রাসা, ইয়েতিমখানা ওনার এইভাবে সংগ্রহিত টাকায় প্রতিষ্ঠিত হয়েছে। এক রহস্যময় ব্যক্তিত্ব উনি, অত্যন্ত ভালো মানুষ। উনি অনেকের জন্য দোয়া করেছেন, ওনার দোয়ায় অনেকেরই ভাগ্য খুলে গেছে, বহু মানুষকে উনি উপকার করেছেন। এই আল্লাহ পাগল মানুষটি 2015 সালের 15 জুলাই এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। কিশোরগঞ্জে যারা আছেন ওনাকে দেখেন নাই এমন মানুষ হয়তোবা আমাদের লিসেনারদের মধ্যে কম পাওয়া যাবে। আর এই শহীদ পাগলের নাম শোনেন নাই এমন লোক খুঁজে পাওয়া খুবই মুশকিল। শুধু কিশোরগঞ্জ না, কিশোরগঞ্জের আশেপাশের যে জেলাগুলো রয়েছে সেই জেলারও অনেকেই হয়তোবা এই শহীদ পাগলের নাম আপনারা শুনে থাকবেন। আজকে এই এপিসোডের মধ্য দিয়ে সেই শহীদ পাগলের আত্মার উদ্দেশ্যে আমরা দোয়া করতে চাই, আল্লাহ তার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুক। প্রিয় লিসেনার্স, আপনারাও তার জন্য দোয়া করবেন। ফেসবুকে সার্চ দিলেও এই
শহীদ পাগলকে নিয়ে অনেক পোস্ট পাওয়া যায়, গুগলে সার্চ দিয়েও আপনারা এই শহীদ পাগলের ছবি দেখতে পাবেন। দেখবেন অদ্ভুত এক মানুষ, কিন্তু আল্লাহ পাগল মানুষ। এরকম মানুষ এখন আছে, কিন্তু খুবই কম। আর যেই পাগলগুলো আমরা রাস্তার আশেপাশে দেখি অধিকাংশই ভণ্ড, প্রতারক এবং নেশাগ্রস্ত। এরকম আল্লাহ পাগল মানুষ যদি কখনো বুঝতে পারেন যে উনি সত্যি সত্যি আল্লাহ পাগল মানুষ, বা কোনো মানুষ যদি বলে যে উনি আল্লাহ পাগল মানুষ, তার কাছ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করবেন। প্রিয় লিসেনার্স, শুরু করছি আমাদের রাকিব ভাইয়ের কাছ থেকে যে ঘটনাগুলো পেয়েছি সেই ঘটনাগুলো। প্রথম ঘটনাটার শিরোনাম আমরা দিব পলর ভেতর অজানা হাত। এই ঘটনাটি পাঠিয়েছেন মোহাম্মদ মারুফুল ইসলাম মারুফ। ওনার বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর ও পাকুন্দিয়া উপজেলার মধ্যবর্তী এক গ্রাম। ওই গ্রামের নাম হলো চর জামাইল। তিনি বাংলাদেশ ন্যাশনাল থ্রোবল টিমের একজন প্লেয়ার ছিলেন এবং বিজিএমসির অ্যাথলেটিক্সেরও প্লেয়ার ছিলেন। বর্তমানে উনি একটি স্বনামধন্য কোম্পানিতে চাকরিরত অবস্থায় আছেন। ঘটনাটি যার সাথে ঘটেছে তার নাম শামীম হাসান। বাড়ি কিশোরগঞ্জ জেলায় না, ওনার ইয়েটা পড়েছে এই টাঙ্গাব ইউনিয়নে, যেটি মূলত ময়মনসিংহ জেলায় পড়েছে আর কি। তবে ঘটনাটি যে জায়গায় ঘটেছিল সেটি কিশোরগঞ্জ জেলার অন্তর্গত পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর ইউনিয়নে। ঘটনাটির অনেক চমৎকার কিছু কাহিনী এলাকায় প্রচলিত আছে, অনেক নাটকীয়তাও শোনা যায় এই ঘটনাটা নিয়ে। তাই ঘটনাটি লেখার আগে মারুফ ভাই ফোন করেন শামীম ভাইকে, শামীম ভাইয়ের কাছ থেকে অনুমতি নেন। তো শামীম ভাই যেভাবে বলেছেন সেগুলোই এখানে উল্লেখ করা হয়েছে। আরও প্রচলিত অনেকগুলো নাটকীয়তা আছে, কিন্তু সেগুলোর সত্যতা নিশ্চিত না হওয়ায় আমরা সেগুলোকে অ্যাভয়েড করে গিয়েছি আর কি। তো শামীম হাসান ভাইয়ের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার টাঙ্গাব ইউনিয়নের মেম্বার বাড়ি। উনি মূলত পলো দিয়ে মাছ ধরতেন। পলো হচ্ছে কিশোরগঞ্জ কিংবা ময়মনসিংহ অঞ্চলের প্রচলিত একটি মাছ ধরার যন্ত্র, যেটি দিয়ে মাছ ধরা যায়। আমাদের ফরিদপুর অঞ্চলে এটা অনেক দেখেছি, লিসেনাররাও এটার সাথে পরিচিত থাকবেন। এটির উপরের অংশে একটি ছোট ছিদ্র থাকে আর নিচের দিকটা বেশ প্রশস্ত, কিন্তু চারদিকে ঘেরা। মাছকে লক্ষ্য করে পানিতে পলো ফেলার পর পলোর ভিতরে মাছ বন্দী হয়ে যায়, তারপর উপরের ছিদ্র দিয়ে হাত ঢুকিয়ে মাছটিকে ধরা যায়। আমিও ছোটবেলায় কিন্তু পলো দিয়ে মাছ ধরেছি নানা বাড়িতে গেলে, আমার মনে আছে। তো যাই হোক, তো এই শামীম হাসান ভাই উনি মূলত মাছ ধরতেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রাম এবং টাঙ্গাব গ্রামের মাঝে অবস্থিত পুরাতন ব্রহ্মপুত্র নদের শাখায়। খুব রাতে গিয়ে যে মাছ ধরতেন বিষয়টা এরকম না, মূলত বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা 7-8টা পর্যন্ত সর্বোচ্চ মাছ ধরতেন আর কি। এরপর বাসায় চলে আসতেন। ওনার বর্তমান বয়স 28 কি 29। তো ঘটনা যখন ঘটে তখন তার বয়স ছিল 23 কি 24 বছর। তার মানে হচ্ছে 4-5 বছর আগের ঘটনা, 2019, 18, 19 বা 20 সাল এরকম আর কি। তো একদিন বিকেলে মাছ ধরতে যাওয়ার জন্য শামীম ভাই তার এক ভাতিজাকে নিয়ে রওনা হন মাছ ধরতে। মির্জাপুরের চরের দিকে উনি মাছ ধরতে নদীতে নামেন। নদীতে পানি তেমন নাই, হাঁটু পানি ওই সময়। তো শামীম ভাই একাই নদীতে নামেন। ওনার ভাতিজার বয়স 9 কি 10 বছর তখন। সে আর পানিতে নামেনি, সে পাড়ের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরা দেখতে থাকে। আর তার সাথে ছিল মাছ রাখার একটা পাতিল। মানে শামীম ভাই মাছ ধরতে আগাতে থাকেন, ও ওই পাড় দিয়ে আগাতে থাকে তার সাথে সাথে। তো মাছ ধরা পড়লে সেটিকে পাড়ের দিকে ছুঁড়ে মারেন শামীম ভাই, আর ওনার ভাতিজা সেই মাছটিকে কুড়িয়ে আবার পাতিলে রাখে। তো মাছ মোটামুটি ধরা পড়ছিল, খুব যে বেশি ধরা পড়ছিল তা কিন্তু না। তো মাছ ধরতে ধরতে ওনারা একটা সময় থানার ঘাট এলাকার ব্রিজের কাছাকাছি একটা জায়গায় এসে পৌঁছেন, যা তার বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে। ঢাকা থেকে গাজীপুর হয়ে কিশোরগঞ্জ গেলে এই ব্রিজের উপর দিয়েই কিন্তু সব গাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়ন থেকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার থানারঘাট এলাকায় ঢোকে। উল্লেখ্য, এই এলাকাটি কিশোরগঞ্জ, গাজীপুর আর ময়মনসিংহ এই 3 জেলার মধ্যবর্তী একটি এলাকা, যা মাঝে পুরাতন ব্রহ্মপুত্র নদের শাখা দ্বারা বিভক্ত হয়েছে। মাছ ধরতে ধরতে দিকে সন্ধ্যা নেমে আসে। সন্ধ্যার পর রাতও হয়ে যায়। ওনারা তো আর বেশি রাত পর্যন্ত মাছ ধরেন না। তো সন্ধ্যার পরেই বোঝা যায় যে আজ পূর্ণিমা। চাঁদের আলোতে ভালোই দেখা যাচ্ছিল সবকিছু। এক পাশে নদীর গভীর অংশ, আর এক পাশে কলার বাগান, ভুট্টার ক্ষেত। তো এই কলার বাগান, ভুট্টার ক্ষেতের
ফাঁকা দিয়ে দেখা যায় মাইলখানেক দূরের থানার ঘাট ব্রিজটি। অনন্যা ক্লাসিক, অনন্যা পরিবহন, জলসিঁড়ির মতো বাসগুলো একে একে পার হচ্ছে ওই বৃষ্টি দিয়ে। আশেপাশে কোনো ঘরবাড়ি নাই। কলার বাগান কিংবা ভুট্টার ক্ষেতের আড়াল ডিঙিয়ে দূরের বাসগুলোকে ছোট হারিকেনের আলোর মতোই বলে মনে হচ্ছিল। তো এই এলাকা এতটাই নির্জন যে আশেপাশের সবচাইতে কাছের বাড়িটিও কিন্তু একটা অস্থায়ী বেদে পল্লী, এছাড়া কোনো ঘরবাড়ি নাই। আর ওনারা এক মনে মাছ ধরছেন, বিশেষ করে শামীম ভাই এক মনে মাছ ধরছেন আর গল্প করছেন ওনার ভাতিজার সাথে। ওনার ভাতিজা ওনার কথার উত্তর দিচ্ছিল সমান তালে। ওই এলাকাটি নিয়ে কিন্তু অনেক ভৌতিক ঘটনা প্রচলিত আছে। মাঝে মাঝে নাকি মানুষের লাশ উদ্ধার হতো নদীর ওই এলাকাটিতে। ফলে ওনার ভাতিজাও চাচ্ছিল না বেশিক্ষণ এখানে থাকতে। তো কথা বলতে বলতে একটা সময় শামীম ভাই লক্ষ্য করলেন যে পলতে প্রচুর মাছ ধরা পড়ছে। মাছের পরিমাণ যেন অস্বাভাবিকভাবেই বেড়ে গেল। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে তার ভাতিজা, যার সাথে এতক্ষণ কথা বলে বলে উনি মাছ ধরছিলেন, সেই ভাতিজা এখন তার সাথে তেমন একটা কথা বলছে না, বা তার কথা তেমন একটা সায় দিচ্ছে না। তিনি কোনো কথা বললেও এই ভাতিজা খুব একটা জবাব দেয় না এখন আর। আর মাঝে মাঝেই চপ 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 একটা আওয়াজ শুনতে পাওয়া যায়, কোনো কিছু খাওয়ার আওয়াজ। তবে শামীম ভাই সেটিকে আসলে ওইভাবে আমলে নেন নাই, কিন্তু উনি বুঝতে পারছিলেন ও যেন কিছু খাচ্ছে। একবার জিজ্ঞেস করছিল, এই কি খাস? তো কোনো কথার উত্তরই দেয় না। তো এইভাবে বেশ অনেকক্ষণ কেটে যায়, আর অনেকগুলো মাছও ধরা পড়েছে। সে তো ভাতিজা কথা না বললেও সে ব্যাপারে আসলে উনি খুব একটা ভ্রুক্ষেপ করেননি। তো নিজের মতো করে মাছ ধরছেন। হঠাৎ একটা বড় আকারের মাছ দেখে ফেলেন চাঁদের আলোতেই, আর ওই জায়গাটাতে উনি পলো ফেলেন, ভেবেছেন একটি বড় মাছ পাওয়া গেল। তো উনি স্পষ্ট দেখতে পেলেন যে একটি বড় মাছ পলোতে আটকে আছে। কিন্তু যখনই উনি ওই পলোর উপরের ফাঁকা অংশ দিয়ে হাত ঢুকিয়েছেন, হাত সমানে হাতড়াচ্ছেন, কিন্তু কিছুই নাই পলোর ভিতরে। প্রায় মিনিট খানেক উনি পলোর ভিতরে হাতড়াচ্ছেন, মাছ গেল কোথায়? মাছ তো কোথাও যাওয়ার কথা না, কারণ উনি পলো ফেলার পর ওর ভিতরে যে মাছ আটক হয়েছে এটা উনি দেখতে পেয়েছেন। কিন্তু মাছ এখন কোথায় গেল? উনি মাছ না পেয়ে উনি যখনই হাতটা আবার উঠাতে যাবেন, তখনই ওই পলোর ভেতরের পানির ভেতর থেকেই একটা শক্ত হাত খপ করে ওনার ওই হাতটা চেপে ধরে। শামীম ভাই তো ভয়ে কাঁপতে থাকেন। তখন বাজে 7টা কি 8টা এরকম একটা সময়। ভয়ে কাতর হয়ে উনি তাকান ওনার ভাতিজার দিকে এবং বলছেন, এই এদিকে আয়, আমাকে একটু সাহায্য কর। উনি তাকিয়ে দেখেন যে আরে কোথায় তার ভাতিজা? ভাতিজা তো সেখানে নাই। শুধু একটা দমকা বাতাস রাস্তার পাশ দিয়ে বয়ে গেল, আর ওই বাতাসটা দোলা দিয়ে গেল ওই কলার বাগানের কলা গাছগুলোকে, আর ওটা ওই ভুট্টা ক্ষেতের পাশ দিয়ে চলে গেল। মনে হলো একটা দমকা বাতাস ওই দিক দিয়ে চলে গেল ওইভাবে। এদিকে ভাতিজাকে না পেয়ে উনি আরো ভয় পান, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না ওনার গলা দিয়ে। উনি কিন্তু অনেক শক্তিশালী একজন মানুষ, কিন্তু আজ যেন কোনো শক্তি পানির নিচের ওই হাতটিকে, তার হাতকে ছোটাতে পারছে না। উনি হঠাৎ লক্ষ্য করলেন যে এই হাতটি একটা কঙ্কালসার হাত, মানে একটা কঙ্কাল হাত, কোনো মাংস নেই সেই হাতটিতে। ওনার হাতটা ওই পলোর ভেতরে থাকায় উনি অনেক কষ্ট করছিলেন নিজের হাতকে ছোটানোর জন্য। কোনোভাবে পলোর ভেতর থেকে ওনার হাতটা বের করতে পারছিলেন না। এক হাত দিয়ে পলোর বাহিরের অংশ চেপে ধরে আর এক হাতটা উনি টেনে বের করার চেষ্টা করছেন, কারণ দুই হাত তো পলোর মধ্যে ঢোকে না ওই ফাঁকা অংশ দিয়ে। উনি একটা পর্যায়ে হাত মোচড়াতে থাকেন। মোচড়াতে হয় কি, একটা সময় টাস করে ওই কঙ্কালসারের যে হাতটা, ওই হাতটা ভেঙে যায় এবং উনি ওনার যে হাতটা, ওই হাতটা বের করতে পারেন বলতে ওই ওনার হাতটা আসলে পলোর ভেতরে ছিল, পলোটা ওইখান থেকে সরিয়ে আনতে সক্ষম হন এবং উনি দ্রুত দৌড়ে পানি থেকে উপরে উঠে পড়েন। উনি তো একদম কাছাকাছি ছিলেন আর কি, ভেতর দিকে ছিলেন না পানির। তো পারে এসে উনি অজ্ঞান হয়ে পড়ে যান, আর ওনার হাতে তখনও ওই কঙ্কালসার হাতটি মুষ্টিবদ্ধ অবস্থায় উনি ধরে রেখেছেন, আর ওই হাতটিও পলোর ভেতর থেকে আবার ওই শামীম ভাইকে ধরে রেখেছে। মানে ওনার হাত কিন্তু ওই পলোর ভিতরেই, পলো সহ উনি উঠে এসেছেন, আর ওই হাতটা আড়াআড়ি হওয়ার কারণে উনি ওনার হাতটা তখনও বের করতে পারেন নাই।
কিন্তু পলোটা নিয়ে উনি উপরে চলে এসেছেন, ওখানে অজ্ঞান হয়ে পড়ে আসছেন। এদিকে ওনার বাড়ির সবাই ভাবেন যে আরে রাত 10টা 11টা বেজে গেল, উনি তো প্রতিদিন রাত 8টা 8:30 সর্বোচ্চ বাজে বাড়িতে আসতে, আজ কেন এত দেরি করছে। এদিকে বাড়ির পাশে সেই ভাতিজা যাকে নিয়ে শামীম ভাই মাছ ধরতে গিয়েছিল, তার খোঁজ খবর করা হয়, সে বাড়িতে চলে এসেছে। তাকে গিয়ে জিজ্ঞেস করে যে এই কিরে শামীম কই, সেই ভাতিজা জানায় সন্ধ্যার পর শামীম ভাইকে বলে নাকি সে চলে এসেছে মাছ রেখেই, কারণ ওই জায়গাটা ভালো না, বারবার শামীম ভাইকে সে বলছিল যে চলে যাই চলে যাই, শামীম ভাই ভ্রুক্ষেপ করছিল না, এই জন্য মূলত সে চলে এসেছে। তখন সেই ভাতিজা সবাইকে নিয়ে রওনা হয় ওই শামীম ভাইয়ের খোঁজে, যেই জায়গাটাতে শামীম ভাই মাছ ধরছিলেন। তো সবাই ওখানে আসেন, বেশ খানিকটা খোঁজাখুঁজি করেন, কারণ তার ভাতিজা যেখানে দিয়ে দেখে গিয়েছিল সেখান থেকে তো উনি আরও অনেকটা দূরে তো সরে গিয়েছিলেন। তো একটা জায়গায় এসে ওনাকে পাওয়া যায়, দেখা যাচ্ছে ওনার কর্দমাক্ত শরীর, পরনের লুঙ্গি গেঞ্জি সব ঠিকঠাক আছে, কিন্তু হাতে কোনো একটা জিনিস আছে তার, ওই হাতটা পলর ভেতরে। মানুষজন দেখতে পায় ওটা একটা মানুষের হাত, হাতটা কঙ্কালসার, কিন্তু ওই হাতটা কালো হয়ে গেছে আর কি, পানির ভিতরে ছিল হয়তো এই কারণে কালো হয়ে গেছে। আর ওই হাতটাও শামীম ভাই ধরে রেখেছে, ওই হাতও শামীম ভাইকে ধরে রেখেছে, এমন একটা অবস্থা। বাড়ির লোকজন অনেক কষ্টে টেনে হিঁচড়ে ওই হাতটিকে শামীম ভাইয়ের কাছ থেকে নিতে সক্ষম হন, কারণ শামীম ভাইয়ের তো তখন জ্ঞান ছিল না, ওনার হাত ওই পানির মানে উনি যে শক্ত করে ধরে রেখেছিলেন ওইভাবেই, মানে হাত মনে হচ্ছে ওইভাবেই শক্ত হয়েই আছে। অনেক কষ্ট করে ওই হাতটাকে ওনারা ছুটাতে পেরেছিলেন, এবং ছুটানোর সাথে সাথে ওই হাতটা পানিতে ছুঁড়ে ফেলে দেন। তো পলো থেকে শামীম ভাইয়ের হাতও বের করা হয়, তাকে বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে এসে এক কবিরাজকে ডাকা হয়, সেই কবিরাজ ওনাকে ঝাড়ফুঁক করেন। এরপর উনি কিছুটা সুস্থতা অনুভব করেন, জ্ঞানও ফেরে। তার সাথে কি কি ঘটেছে উনি সব কথা বলেন। এটিও বলেন তার সেই ভাতিজা তার সাথে থাকলেও সে বিপদে পড়ার পর সেই ভাতিজাকে আর দেখতে পাই নাই। তখন তার ভাতিজা জানে, কাকা আমি তো আপনার কাছ থেকে বিদায় নিয়ে সন্ধ্যার পর পর বাড়িতে চলে আসলাম। তখন শামীম ভাই বুঝতে পারেন, আরে সন্ধ্যার পর এই যে দীর্ঘ একটা সময় তার যে ভাতিজা এখানে বসেছিল, তাই ভাতিজার রূপে উনি কার সাথে এত গল্প করলো। এই কারণেই তো ভাতিজা কোনো উত্তর দিচ্ছিল না। আরো অদ্ভুত ব্যাপার হলো, যখনই উনি দেখলেন যে ভাতিজা ওখানে না, একটা দমকা বাতাস কিন্তু চলে গিয়েছিল, তাহলে বোঝা যায় ওটা কোনো মানুষ ছিল না। আরো একটা ব্যাপার হলো, এই যে পাতিলটা রেখে গিয়েছিল ভাতিজা, ওই পাতিলের মধ্যে একটি মাছও পাওয়া যায়নি। তাহলে কোথায় গেল সেই মাছ? পরবর্তীতে সেই কবিরাজ জানান যে একটি মাছ খেকো পিশাচ তার ভাতিজা রূপে অবস্থান করছিল সন্ধ্যা থেকে, আর তার হাতটা যে কে ধরেছিল পানির ভেতর থেকে এইটা ওই কবিরাজ জানতে পারেন নাই। তবে যেহেতু শামীম ভাই ওই হাতটিকে মুচড়িয়ে ভেঙে ফেলেছেন, নিশ্চয়ই ওটা কোনো পিশাচের হাত হবে যেটা পানির নিচে থাকে। সুতরাং শামীম ভাই কখনো যেন কোনো নদী বা পুকুরে মাছ ধরতে বা গোসল করতে না নামেন, এটা পরামর্শ দেন শামীম ভাইকে ওই কবিরাজ। এরপর শামীম ভাই প্রায় 15 দিন জ্বর ছিল, আস্তে আস্তে উনি সুস্থ হন। অবশ্য এরপরেও 2বার শামীম ভাইকে এই সমস্যাটি আবার জেকে ধরে বা ওনার উপর আসর করে, অনেক সমস্যা হয়েছিল। এই 2বারই ওনাকে নাকি গাছের মগ ডালে তুলে ফেলেছিল সেই অদেখা পিশাচটি। প্রতিবারই ওই পিশাচটিকে বুঝিয়ে শুনিয়ে বিনা সমস্যায় ওনাকে গাছ থেকে নামিয়ে আনা সম্ভব হয়, আর ঝাড়ফুঁক করলে উনি সুস্থ হয়ে যান। এভাবেই চলছে, আর বছর ধরে উনি সম্পূর্ণ সুস্থ আছেন, এখন উনি সম্পূর্ণ সুস্থ বলে জানিয়েছেন। শামীম ভাইকে অসংখ্য ধন্যবাদ, উনি ওনার ঘটনাটি প্রকাশের অনুমতি দিয়েছেন। মারুফ ভাইকেও ধন্যবাদ, উনি ঘটনাটি রাকিব ভাইকে দিয়েছেন। আর রাকিব ভাইকেও ধন্যবাদ, উনি ঘটনাটি লিখে আমাকে দেওয়ার কারণে আমি লিসেনারদের সামনে উপস্থাপন করতে পারলাম। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনারা জানেন যে আপনাদের পাঠানো 10টি ঘটনা নিয়ে কিন্তু আমরা ভয়ের শিহরণ বইটি প্রকাশ করেছিলাম প্রান্ত প্রকাশন থেকে অমর একুশে বইমেলায়। বইমেলা শেষ হয়ে গেলেও রকমারিতে কিন্তু বইটি অ্যাভেলেবল রয়েছে। আপনারা গুগলে রকমারি লিখে সার্চ করলেও কিন্তু সরাসরি বইটি অর্ডার করতে পারবেন না। তার জন্য গুগলে রকমারি লিখে সার্চ যখন করবেন, দেখবেন রকমারি লিঙ্কটা সামনে চলে এসেছে। সেই লিঙ্কে ঢোকার পর আর একটা সার্চ অপশন পাবেন, সেখানে গিয়ে ভয়ের শিহরণ নামটি লেখার সাথে সাথে চলে আসবে প্রান্ত প্রকাশন থেকে প্রকাশিত হয় আমাদের সেই বইটি। বইয়ের নামটিও কিন্তু আপনাদের কাছ থেকেই পাওয়া। অনেকেই পজিটিভ রিভিউ দিয়েছেন বিভিন্ন ঘটনা যখন পড়েছেন ওই বইয়ের। আপনাদের অনেকের প্রিয় বিভিন্ন ঘটনা সংগ্রাহকের ঘটনা সেখানে রয়েছে। আশা করছি বইটি আপনাদের ভালো লাগবে। সুতরাং দেরি না করে রকমারি থেকে দ্রুত
অর্ডার করে ফেলতে পারেন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব রাকিব ভাইয়ের লেখা আরও একটি ঘটনায়, যে ঘটনাটিও কিশোরগঞ্জেরই। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি পাঠিয়েছেন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের মোহাম্মদ মোশাররফ ভাই। তিনি একজন সৌদি আরব প্রবাসী। ঘটনাটি ওনার গ্রামের। এটা করিমগঞ্জ উপজেলার ঘটনা। ঘটনাটি যার সাথে ঘটেছে তার নাম মোবারক। সে ছিল অত্র জয়কা ইউনিয়নের অন্যতম সেরা মাছ শিকারী। যদিও সে তখন স্কুল ছাত্র, কিন্তু ইতোমধ্যেই মাছ ধরায় তার ভালো নাম ডাক ছড়িয়ে পড়ে। তবে সে মাছ ধরে কিন্তু হাত দিয়ে, জাল বা বড়শি দিয়ে নয়, পানির নিচে হাত দিয়ে টাকি, শোল, গুতুম, কই, শিং, আইর মাছ সহ নানান ধরনের মাছ সে ধরতে পারত। যদিও এলাকায় বিল বা পুকুরের অভাব ছিল না, তবে মূল মাছ ধরাটা হতো বাড়ি থেকে একটু দূরে একটা ছোট্ট নদীতে। নদীটির নাম ভাটিশ্বরী নদী। ভাটিশ্বরী নদী নিয়ে একটি কথা প্রচলিত আছে এলাকায়। অনেকদিন আগে এই নদী ছিল স্রোতস্বিনী। অনেক পানি আর স্রোত ছিল এই নদীতে। একবার এই নদীর পাড়ে বসে কাজ করছিলেন এক লোক। তার স্ত্রী তার জন্য বাড়ি থেকে খাবার নিয়ে আসলো নদীর পাড়ে। তখন নদীতে চলছিল নৌকা বাইচ। সেই লোকের স্ত্রী নাকি নৌকা বাইচ দেখতে একটু তাড়াহুড়ো করেই বাড়ি থেকে বের হয়। তাই খাবারের কোনো একটা জিনিস সাথে আনতে ভুলে যায়। এই নিয়ে তর্ক হয় স্বামী স্ত্রীর মধ্যে। লোকটি একটি বাইচের নৌকার মধ্যে মহিলাটিকে জোর করে উঠিয়ে দেয় আর বলে কখনো ফিরে না আসতে। মহিলা নাকি তখন জোরে জোরে বলেছিল যে নদী আর নৌকা বাইচের কারণে আজকে তার এমন হলো, সেই নদী একদিন মরে যাবে। কোনো বাইচ কেন, কোনো নৌকাও চলবে না এই নদীতে। এখন সত্যি তাই, নদী প্রায় মরেই গেছে। পানি খুব অল্প, হাঁটু কিংবা বড়জোর কোমর পানি। সেই নদীতে হাত দিয়েই মাছ ধরেন এই মোবারক। নদীটির পাশেই মোশাররফ ভাইয়ের ফুপুর বাড়ি। এটি বড় বাড়ি নামে পরিচিত। এটি এককালে হিন্দু বাড়ি ছিল। দেশভাগের পর স্থানীয় হিন্দুরা এই জমি এবং বাড়ি বিক্রি করে ভারতে চলে যান। সেই বাড়ির পাশেই একটি শ্মশানও ছিল তখন, যদিও এটি এখন পরিত্যক্ত। নদী থেকে মাছ ধরার পর মোশাররফ ভাইয়ের বন্ধু মোবারক এই বড় বাড়ির পাশ দিয়েই হেঁটে বাড়িতে যেতেন। রাস্তার দুই ধারে ফসলের জমি, পাট, ভুট্টা সহ অনেক ধরনেরই ফসল ফলে সেখানে। পাট কিংবা ভুট্টার সিজনে রাস্তার দুই ধারে উঁচু হয়ে যায় ফসলি গাছগুলো। ফলে মাঝের রাস্তা কিন্তু দেখাই তখন দুষ্কর হয়ে যায়। এমনই একদিন মাছ ধরে বাড়িতে যাওয়ার পথে এক অচেনা লোক মোবারকের সামনে এসে দাঁড়ায়। বলে, অনেক তো মাছ ধরেছিস, কিছু মাছ আমাকে দিয়ে যা, আমিও কিছু মাছ খাই। লোকটা কিন্তু একদম স্বাভাবিক মানুষের মতোই দেখতে, তবে অপরিচিত। গ্রামের মানুষ কিন্তু এলাকার সবাইকেই প্রায় চেনে, কিন্তু এই লোককে মোবারক চিনতে পারছে না। উনি লোকটিকে বলেন, তা আমি কেন আপনাকে মাছ দেব? লোকটি তাকে জোর করতে চায়, কিন্তু সে প্রায় কান্নার মতো অবস্থায় চলে যায়। মানে লোকটি জোর করে তার কাছ থেকে মাছ নিয়ে নেবে। এদিকে মোবারকের কান্না কান্না ভাব চলে আসে। সে এক দৌড়ে বাড়িতে চলে যায়। এসে তার মাকে সব কথা বলে। তার মা আসলে বোঝেন নাই যে আসলে কেন এমনটা হয়েছে। তো ওনার মন্তব্য হচ্ছে, তুই ছোট মানুষ, মাছ ধরেছিস, তুই অন্যকে মাছ কেন দিবি, না দিয়ে ভালো করেছিস। মানে এমনটাই তার মা বলেছিল, স্বাভাবিক চিন্তা থেকে যেটা হয় আর কি। এভাবে মাঝে মাঝেই নাকি এই লোকের সাথে দেখা হয় মোবারকের। নদীতে মাছ ধরার সময় না, বরং বড় বাড়ির পাশ দিয়ে আসার সময় দেখা হয়। লোকটি শুধু মোবারকের কাছে মাছ চায়। এমনকি মাঝে মাঝে অন্য মানুষজনের সামনে নাকি ধীরে ধীরে এসে উপস্থিত হয়, মাছ চায়। তো অন্য লোকরা খুব একটা তাকে দেখে না, কিন্তু অন্য লোকদের সামনেও নাকি মোবারকের সামনে ওই লোকটা হাজির হয়। কিন্তু মোবারক কোনোদিনও মাছ দেয়নি ওই অপরিচিত লোকটিকে। এভাবে একদিন একটা ঘটনা ঘটে। সময়টা ছিল 2010 কি 11 সাল। তো বাড়ির কাজ করার জন্য পাশের বাড়ির শামীমদের এক বড় তেঁতুল গাছ কাটা হয়। তো তেঁতুল গাছ তখন অপরিপক্ক। তেঁতুল গাছের তেঁতুল হলো তখন অপরিপক্ক ছিল, অনেক তেঁতুল ছিল তখন, মানে তখনও তেঁতুল পাকার সময়টা হয়নি। এই তেঁতুল খাওয়া যায়, তবে বাজারে বিক্রির উপযোগী তখনও হয়নি আর কি। তাই গ্রামের সবাই এসে কাটা গাছ থেকে অপরিপক্ক তেঁতুলগুলো এসে পেরে নিয়ে যায়। তো মোশাররফ ভাইদের পরিবার, মোবারক ভাইদের যে পরিবার, এনারাও কিন্তু সবাই নিয়ে যায় তেঁতুল। সেদিন সবারই একই কথা, এই তেঁতুল দিয়ে মাছ আর টক রান্না করে খাবে। তো
তো মোবারক তার মাকে বলল, আমাদের মাছ কিনতে হবে না, স্কুল থেকে এসে আমি মাছ ধরতে ভাটিশ্বরী নদীতে যাব, নিজেই মাছ ধরে আনবো। শুনে মোবারকের বাবা বলেছিলেন, তোর মাছ ধরে আনা লাগবে না, সন্ধ্যা আমি নিজেই বাজার থেকে মাছ কিনে আনবো। তো এরপর মোবারক চলে যায় স্কুলে। স্কুলে মোশাররফ ভাইকেও মাছ ধরতে যাওয়ার কথা জানায় মোবারক, জানায় ভাটিশ্বরী নদীতে হাতরে মাছ ধরবেন তিনি। যদি মোশাররফ ভাই সাথে যায় তবে তাকেও কিছু মাছ দেবে সে। মোবারকদের মতো প্রায় সবার বাড়িতেই আজ তেঁতুল আছে, কিন্তু ওই যে সবাই তো তেঁতুল নিয়ে এসেছে, তাই আরও অনেকেই মাছ ধরতে যাওয়ার কথা শুনে আগ্রহ প্রকাশ করে। স্কুল থেকে ফিরে জলদি পাতিল নিয়ে নদীতে যাওয়ার প্রস্তুতি নেয় মোবারক। সাথে মোশাররফ ভাইও বাড়ি থেকে বের হয়। মোশাররফ ভাইকে মানা করেন ওনার মা বাবা, কিন্তু কে শোনে কার কথা, উনি চলে যান মোবারকের সাথে। ধীরে ধীরে তারা বড় বাড়ির রাস্তা পার হয়ে ভাটিশ্বরী নদীর একটি বাঁকে এসে উপস্থিত হয়। মোশাররফ ভাই আগে থেকে জানতেন এই জায়গাটা ভালো না। গ্রামের অনেকেরই গরু কিংবা ছাগলকে এখানে ঘাস খাওয়ার জন্য রেখে আসার পর বিকেলে সেটিকে ঘাড় মটকানো এবং মৃত অবস্থায় পাওয়া যেত মাঝে মধ্যেই। তাই গ্রামের সবাই জানতেন জায়গাটির সম্পর্কে। মোশাররফ ভাই তাই মোবারককে বললেন, মোবারক অন্য জায়গায় মাছ ধরি চল। কিন্তু মোবারক বলেন, এই জায়গায় বেশি মাছ পাওয়া যায়, আমি পয়লা এইখান থেকেই মাছ ধরবো, পরে অন্যদিকে যাব। তো এই কথা শুনে মোবারক ভাই আর কোনো কথা বলেন না। তা হাঁটু সমান পানির এই ভাটিশ্বরী নদীতে নেমে যায় মোবারক আর মোশাররফ ভাই। পাশাপাশি গ্রামের আরও 10-12 জন বাচ্চাও নামে নদীতে মাছ ধরতে। সবাই মিলে পা দিয়ে পানিকে কাদায় ঘোলা করার চেষ্টা করতে থাকে। পানি ঘোলা হয়ে গেলে পুঁটি মাছ সহ কিছু কিছু মাছ উপরে ভেসে ওঠে। এভাবে মোশাররফ ভাইও কিছু কিছু মাছ ধরতে পারেন। অপরদিকে মোবারক প্রায় পাতিল ভরে ফেলেছে মাছ ধরে। হঠাৎ একটি টাকি মাছ নজরে আসে তার। টাকি মাছকে কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় লাডি মাছ বলা হয়। তো মোবারক মোশাররফ ভাইকে বলেন যে, তুই একটু খাড়া, আমি লাডি মাছটা ধরে লই, পরে তোরে কয়টা মাছ দিয়াম, এরকম এরকম আঞ্চলিক ভাষায় বলেছিল আর কি। শুনে মোশাররফ ভাইও হাঁ সূচক উত্তর দেন। তো টাকি মাছটি কোনোভাবেই মোবারকের হাতে আসছিল না, একটু একটু করে দূরে সরে চলে যাচ্ছিল আর কি। এভাবে একসময় হাঁটু পানি থেকে মোবারক কোমর পানির দিকে নেমে যায়। সেখানে গিয়ে একটি গর্তে ঢুকে যায় মাছটি। মোবারক সেই গর্তে হাত ঢুকাতেই মাছটি আরো দূরে সরে চলে যায়, কারণ মোবারক তো হাত দিয়ে মাছ ধরতে খুব পটু, এ সবই বুঝতে পারে। অনেকক্ষণ চেষ্টা করার পর মোবারক আবিষ্কার করে এই গর্তের মুখ দুইটি, একদিকে হাত ঢুকালে আর এক পাশে সরে যায় মাছটি, ফলে সে দুই দিক দিয়ে হাত ঢুকায় ওই গর্তে। হঠাৎ কি যেন হয়ে যায়। মোশাররফ ভাই দেখেন কে যেন মোবারককে পানির নিচে টেনে নিচ্ছে, মনে হচ্ছে যেন তাকে নদীর কাদায় টেনে নিচ্ছে। প্রথমে উনি আসলে ওটা বুঝে উঠতে পারেননি, মোবারকও কিছু বলছিল না, কিন্তু সে যখন কোমর পানিতে গলা সমান তলিয়ে গিয়েছে, তখন মোশাররফ ভাই চিৎকার দেন। আশেপাশে 10-12 জন বাচ্চা যারা মাছ ধরছেন তারাও চলে আসেন। কেউ টেনে মোবারককে তুলতে পারছে না, অনেক চেষ্টা করছে সবাই মিলে, কিন্তু মোবারককে তুলতেই পারছে না। তখন 10-12 জন বাচ্চার চিৎকার শুনে দূরে খাদের পাশে বসে বড়শি দিয়ে মাছ ধরতে থাকা 2 মুরব্বি এগিয়ে আসেন। ওনারা এসে দেখেন মোবারক ইতিমধ্যে গলা পানিতে ডুবে আছে, কিন্তু বুক পর্যন্ত কিন্তু কাদায় গেড়ে ফেলেছে তাকে। মোবারক নিস্তেজ হয়ে অজ্ঞান হয়ে গেছে ইতিমধ্যেই। তারা এবং বাচ্চাদের সাথে মিলে অনেক কষ্টে টেনে তোলে মোবারককে। যখন মোবারককে উপরে তুলে আনা হয় তখনও মনে হচ্ছিল কে যেন তাকে নদীতে টেনে নিয়ে যাচ্ছে। উপস্থিত প্রত্যেকে কিন্তু এটি স্পষ্ট বুঝতে পেরেছিল। মুরব্বীর অবশ্য অন্য পাড়ার ছিল, তাই বাচ্চাদের ওনারা চেনেন না। তো তারা বলেন যে, তোমাদের পাড়ার কোনো মুরব্বীকে ডেকে নিয়ে আসো তাড়াতাড়ি, কোনো মুরব্বীর কাছে বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আমরা যেতে পারবো না, গেলে এই ছেলেকে পানিতে টেনে নিয়ে যাবে। তখন পাশের রাস্তায় পাওয়া গেল মোশাররফ ভাইয়ের এলাকার এক মুরব্বীকে। উনি দৌড়ে এসে মোবারককে দেখে বলেন, আরে এরা তো কাইয়ুমের ছেলে। মোবারকের বাবার নাম ছিল আব্দুল কাইয়ুম। তো জলদি মোবারককে কাঁধে করে এলাকায় নিয়ে আসেন উনি। সাথে আসেন মোশাররফ ভাই সহ বাকি সব বাচ্চারা। খবর হয়ে পাড়া থেকে ছুটে আসেন অন্য সব মুরব্বীরা। মোশাররফ ভাইয়ের আম্মা আব্বা তো অনেক বকাঝকা করতে থাকে, আর মোবারকের মা তো বিলাপ করে কান্নাকাটি শুরু করে দেন। মোবারক তখনও কিন্তু অচেতন থাকলেও শরীর হঠাৎ কিন্তু খিঁচুনি দিয়ে উঠছিল। তাকে রাখা হয় গ্রামের মাদ্রাসা সংলগ্ন মাঠে, যেটি মূলত গ্রামের ঈদগাহ। স্থানীয় এক কবিরাজ ওই দিক দিয়েই তখন যাচ্ছিল। ওনার হাতে পায়ে ধরেন মোবারকের মা বাবা, যেন ছেলেকে বাঁচানোর চেষ্টা করেন। কবিরাজ সব শুনে তারপর বলেন, ঠিক আছে, আপনাদের চিন্তা করার দরকার নাই, আমি দেখছি কি করা যায়। এরপর মোবারককে শুইয়ে রেখে শুরু হয় ঝাড়ফুঁক। এই কবিরাজ আগেও অনেক গ্রামে ঝাড়ফুঁক করেছেন,
ঢোল বাদ্য বাজিয়ে গান টান গেয়ে প্যারালাইজ রোগীদের চিকিৎসা করতে আগেও দেখেছেন এই কবিরাজকে, এই মোশাররফ ভাই। ওনার চিকিৎসা পদ্ধতিটা এরকম ছিল আর কি। কিন্তু সেদিন এই কবিরাজ কি যেন পড়ে অদ্ভুত অঙ্গভঙ্গি করে একবার মোবারকের চারপাশে আর একবার মোবারকের ডানে কিংবা বায়ে দৌড় দিচ্ছিলেন। গ্রামের সবাই দেখছিল সেটা। হঠাৎ এসব থামিয়ে কবিরাজ বললেন একটু সরিষার তেল এনে দিতে। আনা হয় সরিষার তেল। এই তেলে কি যেন পড়ে ফু দিলেন কবিরাজ, আর এই তেল মুখে দেয়া হয় মোবারকের। হঠাৎ কাদা মিশ্রিত পানি বমি করলো মোবারক আর জ্ঞান ফিরে পেল। অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল মোবারক, একা একা নড়তে পর্যন্ত পারছিল না। কবিরাজ বলেন এখন একে হাসপাতালে নিয়ে যান, এখন এর ডাক্তারি চিকিৎসা প্রয়োজন, এখন আর কবিরাজি চিকিৎসার দরকার নাই, যা ছিল করে ফেলেছে। তো শরীর একটু সুস্থ না হলে পরবর্তী যে কবিরাজি কাজ আছে এটা করা যাবে না, এখন ডাক্তারি চিকিৎসাই ওকে কিছুটা সুস্থ করে তোলেন। আপাতত সে নিরাপদ, এখন আর কোনো সমস্যা হওয়ার কথা না। সাথে সাথেই মোবারককে কিশোরগঞ্জ সদর হসপিটালে নেওয়া হয়। সদর হসপিটালে নেওয়ার পর সেখানে 3 দিন সে চিকিৎসাধীন অবস্থায় ছিল। তারপর একটু সুস্থ হলে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। তার বাড়ি আসার খবর পেয়ে মোশাররফ ভাইও তাকে দেখতে যান। তখন মোবারক মোশাররফ ভাইকে বলেন, তোকে আমি কতবার ডাকছি আমার একটু ধরতে, তুই আমাকে একটু ধরলি না। তুই ধরলে আমি এতটা ভিতরে ঢুকতাম না কাদার মধ্যে, আগে ছুটে আসতে পারতাম। অথচ মোশাররফ ভাই স্পষ্ট দেখেন মোবারক কোনো শব্দই করেনি, সে নীরব ছিল। তার মানে মোবারক চিৎকার চেঁচামেচি করলেও কোনো এক অদ্ভুত মায়াজালের কারণে মোশাররফ ভাই সহ অন্য কেউ সেটা শুনতে পাচ্ছিলেন না। কিন্তু ওই মোবারক যখন অনেকটা ঢুকে গিয়েছিল কাদার মধ্যে তখন তারা দেখতে পেয়েছিলেন সেটা। এদিকে মোবারকের বাড়িতে আসার কথা শুনে কবিরাজও বাড়িতে আসেন, এসে এক আজব তথ্য দেন। কবিরাজ বলেন, তোমার কাছে কি কেউ মাছ চাইতো মোবারক? মোবারক বলেন, হ্যাঁ, এক অপরিচিত লোক মাঝে মাঝে মাছ চাইতো। কবিরাজ বলেন, তুমি কি তাকে কখনো মাছ দিয়েছো? মোবারক বলেন, না, আমি তো কখনোই দেই নাই। কবিরাজ বলেন, সে কোনোদিন তোমাকে জোর করেছে কিংবা ভয় দেখিয়েছে মাছ ধরার জন্য? মোবারক বলেন, না, তবে একা একা থাকলে জোর করতো, আর মানুষ আশেপাশে থাকলে চুপি চুপি বলতো যে আমাকে মাছ দেও। তখন কবিরাজ বলে, তোমার কাছে যে মাছ চাইতো সে কোনো মানুষ নয়, সে ওই বড় বাড়ির পরিত্যক্ত শ্মশানে থাকা একটি ঘুল জিন। সে অত্যন্ত শক্তিশালী। অপরদিকে নদীর ওই জায়গায় বাস করে কিছু দুর্বল খবিশ জিন ও কিছু মেছো দেও। নদীর ওই জায়গায় মানুষের আনাগোনা এরা পছন্দ করে না। অপরদিকে ঘুল জিনটি তোমার উপর ক্ষিপ্ত, তাই মূলত সে মেছোদেব ও খবিশ জিনদের সাথে চুক্তি করে যে ওই ঘুল জিনটার হয়ে যেন ওরা তোমাকে ক্ষতি করে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে উপস্থিত অনেকে টের পাওয়ার কারণে তোমার জীবনটা বেঁচে যায়। তখন ওই উপস্থিত কেউ কেউ তাদের গরু ছাগলের মৃত্যুর ব্যাপারে কবিরাজকে বলে আর অনুরোধ করে সকল জিনদেরকে যেন এই জায়গা থেকে উচ্ছেদ করা হয়। সেই অনুসারে কবিরাজ বলেন যে ঠিক আছে, আমি চেষ্টা করব। পরদিন কবিরাজ জানান তার সাথে 7টি জিন আছে। তারা বলেছে যদি ওই মেছো দেও, খবিশ জিন আর ঘুল জিনকে এই এলাকা থেকে উচ্ছেদ করা হয় তাহলে একটা বড় ত্যাগ স্বীকার করতে হবে কবিরাজকে। সারা জীবনের জন্য কবিরাজি ত্যাগ করতে হবে। তারা চলে যাবে কিন্তু কবিরাজ আর কবিরাজি করতে পারবে না, এবং ওনার সাথে থাকা 7টি জিন আর কখনো তার কাজে আসবে না। এবং কি প্রক্রিয়ায় সমস্যাটি সমাধান করা হবে এটা শুধু ওই 7টি জিনই জানবে, কবিরাজকে ওইটি জানাবে না। মাঝে মাঝে হালকা কোনো সমস্যা হলেও কোনো পশু পাখি কিংবা মানুষের কোনো ক্ষতি হবে না আর কখনো। এলাকার মানুষের কথা চিন্তা করে কবিরাজ রাজি হয়। পাশাপাশি সাবালক হওয়ার আগ পর্যন্ত কখনোই আর মাছ ধরতে পানিতে নামতে নিষেধ করেন মোবারককে। সেই দিনের পর থেকে আর কখনো মোবারকের সাথে সমস্যা হয়নি। মোবারক এখন বড় হয়েছে, চাকরি করে, আর ওই ভাটেশ্বরী নদীর বাঁকে কোনো সমস্যা এরপর থেকে খুব একটা শোনা যায়নি। আর ওই কবিরাজ নিজের কবিরাজি ত্যাগ করেন শুধু এলাকার মানুষের ভালোর কথা চিন্তা করে। মোশাররফ ভাইয়ের ফুপুর বাড়ি অর্থাৎ ওই বড় বাড়ি এবং ভাটেশ্বরী নদীর ওই বাঁক নিয়ে তো আরও অনেক ঘটনা রয়েছে। তো এই যে মোশাররফ ভাই যিনি ঘটনা পাঠিয়েছেন উনি ধীরে ধীরে আরও ঘটনা সংগ্রহ করে আপনার দহর ওয়ার্ল্ডের লিসেনারদের উদ্দেশ্যে পাঠাবেন বলে জানিয়েছেন। অসংখ্য ধন্যবাদ মোশাররফ ভাই, চমৎকার একটি ঘটনা আপনি পাঠিয়েছেন। আপনাদের মতো যারা আছেন, যারা গ্রামের সত্য ঘটনাগুলো আমাদেরকে পাঠাচ্ছেন, এভাবেই সত্য ঘটনার একটি হরর প্ল্যাটফর্ম হিসাবে আফরান দ্য হরর ওয়ার্ল্ড দাঁড়ানোর চেষ্টা করছে। আমরা সবসময় বলি আমরা সত্য ভয়ের ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি, কিন্তু সবসময় যে পারবো এটা আমরা বলতে পারি না। কেন বলতে পারি না? কারণ আমরা সব ঘটনা যে আসলেই ঘটেছে এটা সত্যতা নিশ্চিত করতে পারি না। আমরা ফিল্ডে গিয়ে দেখতে পারি না যে এটা আসলে হয়েছে কিনা, মানুষদের কাছ থেকে শুনতে পারি না। এই কারণে আমরা আপনাদেরকে বিশ্বাস করি যে আপনারা সত্য ভয়ের ঘটনা পাঠান। আর এই কারণেই আমরা বলি আমরা সত্য ভয়ের ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি।
করি এটা আমরা বলতে পারবো না, কারণ এই জায়গাটাতে আমাদের দুর্বলতা রয়েছে, কারণ আমরা ফিল্ডে গিয়ে সশরীরে এটা তথ্য সংগ্রহ করতে অক্ষম। বিশ্বাস একটা আমানত, এটা কিন্তু রক্ষা করতে হবে প্রিয় লিসেনার্স। আর কেউ যদি ইচ্ছাকৃতভাবে মিথ্যা ঘটনা আমাদেরকে পাঠান, হাসরের মাঠে কিন্তু আল্লাহ আপনাদেরকে পাকড়াও করবেন। এবং আমরাও কিন্তু বলবো যে এতগুলো মানুষের সামনে আমরা বলেছি যে আমরা সত্য ভয়ের ঘটনা প্রচার করি, আমাদেরকে দিয়ে ওনারা মিথ্যা ঘটনা বলিয়েছেন। তো এই যে মিথ্যাগুলোতে থেকে যাচ্ছে, এই অনলাইন প্ল্যাটফর্মগুলোতে থেকে যাচ্ছে, এই মিথ্যা ঘটনা মানুষ শুনবে। তো এটা কিন্তু আশা করছি কোনো লিসেনার আমাদের সাথে করবেন না, কারণ আমাদের অক্ষমতা রয়েছে, এটা আমরা স্বীকার করি। এবং এটা কেউই পারবে না সব ঘটনার সত্যতা নিশ্চিত করতে, শুধু আমরা না, কেউই পারবে না। কিন্তু এই বিশ্বাসের জায়গাটা কিন্তু রক্ষা করতে হবে, নাহলে কিন্তু হাসরের মাঠে আমরা কিন্তু আল্লাহর কাছে নালিশ জানাবো। এই জন্য ঘটনা পাঠাতেই হবে, এমন জোর জবরদস্তি আমরা করব না, কিন্তু সত্য ভয়ের ঘটনা পাঠানোর অনুরোধ করব আপনাদের কাছে। আশা করছি আমাদের এই অনুরোধটুকু আপনারা রক্ষা করবেন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব পরবর্তী আরও একটি ঘটনায়। এই ঘটনাটিও রাকিব ভাই আমাদেরকে দিয়েছেন সংগ্রহ করে। চলুন শুনে আসি সেই ঘটনাটি। প্রিয় লিসেনার্স, কিশোরগঞ্জের অনেকগুলো ঘটনাই আপনাদের সামনে উপস্থাপন করলাম, আর দেখতে দেখতে আমাদের এবারের এপিসোডের শেষ ঘটনায় আমরা চলে এসেছি। এই ঘটনাটি আমাদের মডারেটর রাকিব ভাই নিজেই এটির সাক্ষী। উনি নিজেই ঘটনাটি লিখে আমাদেরকে পাঠিয়েছেন লিসেনারদেরকে শোনানোর জন্য। এটি একটি অমীমাংসিত রহস্য বলতে পারবো আমরা, কারণ এটার কোনো সুরাহা আসলেই হয়নি। চলুন শুনে আসি সেই ভয়ানক ঘটনাটি। ঘটনাটি সময়কাল 2004 কি 2005 এরকম হবে। তখন এই যে রাকিব ভাই, ওনাদের যেই নিজস্ব যে বাড়িটা রয়েছে কিশোরগঞ্জ শহরে, তখনও কিন্তু ওই বাড়িটা হয়নি, ওনাদের খালার বাসায় ওনারা ভাড়া থাকতেন। বাসাটি হোসেনপুর উপজেলা শহরের যে বাজারের যেটা জামে মসজিদ আছে, এটা ঠিক বিপরীতের একটা গলিতে। তো ওনাদের বাসার ঠিক পাশেই আরেকটা বাসা ছিল, এখনও আছে সেই বাসাটি। ওই বাসার মালিকের বাড়ি ছিল হোসেনপুর বাজার থেকে 3-4 কিলোমিটার দূরে। মালিক একজন অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্য ছিলেন। ওনার বাসাটার একটু বর্ণনা দেই, সেটা হলো বাসাটি গড়ির শেষের দিকে অবস্থিত। বাসার মেইন গেটের ভেতরের প্রথম দিকে একটা সিঙ্গেল রুম, যেটাতে মালিক গ্রাম থেকে এসে মাঝে মাঝে থাকতেন। মালিকের পরিবার থাকতেন না এই বাসায়, তারা সবাই গ্রামে থাকতেন। এরপর বেশ কয়েকটি টিনের হাফ বিল্ডিং রয়েছে, সবার শেষে একটি ফাউন্ডেশন করা একতলা বাসা। সবগুলো ঘর বা বিল্ডিং একটি বাউন্ডারির ভেতরে অবস্থিত। টিনের ঘরগুলো সহ বিল্ডিং বাসাটি ছিল বিভিন্ন পরিবারের কাছে ভাড়া দেয়া। তো সেখানে ওনার এক চাচাও ভাড়া থাকতেন, মানে রাকিব ভাইদের যে চাচা, ওনার এক চাচা ভাড়া থাকতেন। ফলে এই বাসায় ওনার আম্মার অনেক যাতায়াত ছিল। চাচির সাথে আড্ডা দিতে যেতেন উনি প্রতিদিনই, আর সাথে সাথে রাকিব ভাইও যেতেন। তো এই বাসার শেষ বিল্ডিং যেই বাসাটি, এই বাসাটি ভাড়া নিয়েছিলেন এক ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ। ওনার স্ত্রী ছিলেন আর 2-3 বছর একটা ছেলে ছিল। বাকি টিনের হাফ বিল্ডিং বাসার ভাড়াটিয়াদের সাথে ওনাদের তেমন একটা সম্পর্ক ছিল না, ওনারা একটু কথা কম বলতেন আর কি। তো চাচির বাসায় যেতে যেতে কীভাবে যেন ওই যেই আন্টি আর কি, ওই যে ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ সাহেবের স্ত্রী, উনি কারোর সাথে খুব একটা কথা বলতেন না, কিন্তু ওই চাচির বাসায় যেতে যেতে এই রাকিব ভাইয়ের আম্মার সাথেও ওই আন্টির একটা সুসম্পর্ক গড়ে ওঠে। তো ওই আন্টিও এই রাকিব ভাইয়ের আম্মাকে আন্টি বলে ডাকতেন এবং মায়ের মতো ওনাকে সম্মান করতেন। তো একদিন কি হয় যে রাকিব ভাইয়ের আম্মা ও চাচির বাসায় বেড়াতে গিয়েছেন। তো উনি ওই বাসার সাইডের বাউন্ডারির উপর দিকে হাঁটছিলেন। ছোট মানুষ ছিলেন তো হাঁটাহাঁটি করছেন। এখন যে বয়স, তখন তো 2004-05 সালে তো আরও বয়স অনেক কম ছিল। তো আগে কখনোই এই বাসার বাউন্ডারির উপরে কিন্তু উনি ওঠেন নাই। সত্যি বলতে বাউন্ডারির উপরে ওঠার যে রাস্তাটা, এটা ওনার জানাই ছিল না। ওই দিনই প্রথমবার রান্নাঘরের পাশ দিয়ে এই বাউন্ডারির উপরে ওঠার যে একটা রাস্তা, এই রাস্তাটা উনি আবিষ্কার করেন। তো বাসার বাইরের দিকে বাউন্ডারি উঁচু হলেও পেছনের দিকটাই বাউন্ডারি কিন্তু একটু নিচু, গলা সমান উচ্চতায়। তো এই বাসার পেছনে অর্থাৎ বাউন্ডারির ওপারে একটা জঙ্গলার মতো ছিল আর কি, ঝোপ জঙ্গল। অনেকগুলো গাছ লাগানো ছিল সেখানে, প্রাকৃতিক নয়, মানে পাশের জায়গায় মালিক নিজের হাতে কিছু কলা গাছ, তেজপাতা গাছ, আম গাছ, এই সমস্ত গাছ লাগিয়েছেন আর কি।
তো সবগুলো গাছ মিলে একটা ঝোপের মতো হয়ে গেছে আর কি। তো বাউন্ডারি ধরে হাঁটতে হাঁটতে একদম একতলা বিল্ডিংটি পর্যন্ত উনি হেঁটে গেলেন। বাউন্ডারি থেকে সহজেই একতলা বাসাটার ছাদে ওঠা যেত একটা আম গাছের ডাল ধরে। তো হঠাৎ করে ওনার নজরে আসে বিল্ডিংয়ের লাগো একটা আমের ডালে একটা তাবিজ বাঁধা। তো ডালটি বাসার ছাদের প্রায় উপরে অবস্থিত। প্রথমে অবাক কিংবা ভয় কোনোটাই রাকিব ভাই হন নাই, কিন্তু যখন খেয়াল করলেন তাবিজটা যে স্থানে বাঁধা, ডালের সেই স্থান থেকে ওই ডালের একদম মাথা পর্যন্ত পুরো অংশটা শুকিয়ে গেছে, কিন্তু পাতাগুলো ঝরে পড়েনি একটাও। পাতাগুলো যেরকম ছিল তেমনই আছে, একটা পাতা ওখান থেকে খুলে পড়েনি বা ঝরে পড়েনি। আর তাবিজ থেকে ঠিক নিচ বরাবর, মানে ওই ডালটা যেখানে গিয়ে মেইন গাছের সাথে মিশেছে, সম্পূর্ণ সুস্থ এবং কাঁচা অবস্থায়। এটা দেখে উনি একটু ভয় পান। তাবিজটা হাত দিয়ে ধরার উনি সাহস পেলেন না। উনি ছাদে উঠে আবার বাসার সিঁড়ি দিয়ে নিচে নেমে গিয়েছেন। এই ঘটনাটি ওনার আম্মাকে এসে জানালেন। পরদিন ওনার আম্মা যখন আবার এদিকে এসেছেন, তখন ওই মহিলাকে ঘটনাটি জানান যে এরকম এরকম ব্যাপার। তো ওনার আম্মা, ওনার চাচি এবং সেই ভদ্র মহিলা তিনজন মিলে ছাদে গিয়ে দেখলেন সেই তাবিজটা। তারাও ডালের অবস্থা দেখে ভয় পেলেন। এর প্রায় 2-3 দিন পর এক বানরওয়ালা এসেছিল ওনাদের মহল্লায় বানরের খেলা দেখাতে। তো একতলা বাসায় সেই মহিলাটি সেই বানরওয়ালাকে 100 টাকার বিনিময়ে ওই গাছ থেকে তাবিজ সহ ডালটি ভেঙে ফেলে দিতে বললেন। এর ফলে বানর দিয়ে ডালটি ভেঙে ফেলে দিল ওই বানরওয়ালা। তো এই রাকিব ভাইয়ের আম্মা এবং ওনার সেই চাচিও কিন্তু এখানে উপস্থিত ছিলেন। সেদিন রাত থেকে ওই মহিলা আর ওই বাসায় থাকতেই পারছিলেন না। মনে হচ্ছিল বাসার ছাদে বড় বড় পা ফেলে কে যেন হাঁটছে, আর ধূপধাপ আওয়াজ হচ্ছে। সারা রাত ওনার ঘুমই হয় নাই। এভাবে কয়েকদিন কাটার পর উনি সেই বাসা ছেড়ে দেন। এরপর অনেকদিন সেই বাসার ভাড়া হয়নি। তারপর আর একটা পরিবার ওঠে সেই বাসায়। তাদের একটা ছোট বাচ্চাও ছিল, 3 থেকে 4 বছরের। বাসায় ওঠার পর সেই পরিবারও শুনতে পায় ছাদে কারো হাঁটার মতো একটা শব্দ হচ্ছে, কিন্তু ওনারা কাউকে কিছু বলেন নাই। কিন্তু হঠাৎ হঠাৎ দেখা যেত ওনাদের বাসার ছোট্ট বাবুটা একা একা সেই ছাদে উঠে যায়। 1 দিন বা 2 দিন এমন হলেও হতো। তারা প্রথম দিকে বিষয়টা স্বাভাবিকভাবে নিয়েছিলেন, বাচ্চারা তো এরকম করতেই পারে। আর বাচ্চাটা যেন ছাদে উঠতে না পারে এই জন্য ছাদের দরজা লাগিয়ে রাখা হতো সবসময়। ছাদের দরজার যে সিটকিনি রয়েছে সেটা কিন্তু অনেক শক্ত ছিল। একজন বড় মানুষের পক্ষেও কিন্তু সেটা খোলা কষ্ট হয়ে যেত। ওই দরজাটা ছিল স্টিলের, আর স্টিলের সিটকিনি কিন্তু একটু শক্ত থাকে, তাই না? এটা তো আপনারা জানেন অনেকেই। কিন্তু একদিন দেখা যায় বাসার কোথাও ওই বাচ্চাটি নেই। সারা বাসা খুঁজে কোথাও তাকে পাওয়া যায় না। হঠাৎ ছাদের দরজা খুলে দেখা যায় ওই বাচ্চাটি ছাদের এক কোনায় দিব্যি হাঁটছে, অথচ ছাদের দরজা বন্ধ ছিল। তাহলে বাচ্চাটা উঠলো কিভাবে? আর কোনায় একদম দিব্যি হেঁটে বেড়াচ্ছে, কোনো চিন্তা নাই, অথচ যে কোনো সময় পড়ে যেতে পারে বাচ্চাটি এমন হেয়ালিভাবে হাঁটছে, কোনো কিছু তোয়াক্কা করছে না। আর তাকে দেখে মনে হচ্ছে কেউ হাঁটাচ্ছে। অর্থাৎ বাচ্চাটি সে তার নিজের মধ্যে নেই। তার মা তো প্রচণ্ড জোরে একটা চিৎকার দেয়, চিৎকার দিয়ে বাচ্চাটিকে ধরে ছাদ থেকে নামিয়ে নিয়ে আসে। ওই বাচ্চাটি মানে যেদিক দিয়ে হাঁটছিল ওই চারদিকে কিন্তু কোনো রেলিং ছিল না, কোনো উঁচু করে ইটও ছিল না, দেয়ালের মতো থাকবে। তার মানে কোনো রেলিং নাই, ইট দিয়ে উঁচু করা নাই, যে কোনো সময় একটা ভয়ানক দুর্ঘটনা হয়ে যেতে পারত। তো ওনার মা তো ওই বাচ্চার মা তো চিৎকার দিয়ে বাচ্চাটাকে ধরে ছাদ থেকে নামিয়ে নিয়ে আসে। এ সময় পেছনের বাসার একজন মহিলা উনি কিন্তু বিষয়টা দেখেছিলেন, উনিও দৌড়ে আসেন এই বাসায়। এই মহিলাটি হচ্ছেন হোসেনপুরের একজন সুপরিচিত দেয়ালে আর্ট করে একজন লোক আছে, তার মা। তো বাচ্চাটির শরীরে সরিষার তেল মাখা হয়। তো এই মহিলার কথা মতো লোহা ভিজিয়ে পানি খাওয়ানো হয় ওই বাচ্চাটিকে। এরপর সেদিন রাত থেকে শুরু হয় আর এক সমস্যা। কে যেন রাতে জানালায় টক 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 করে টোকা দিত, অথচ জানালাটা যে পাশে রয়েছে ওই পাশে আর একটা বাসা রয়েছে। এই 2 বাসার যেই ফাঁকা জায়গা রয়েছে সেখান দিয়ে একটা কুকুরও প্রবেশ করতে পারবে না। সারা বছর পচা পানি জমে থাকে ওই ছোট্ট ওই জায়গাটাতে, ওই বাউন্ডারি এবং দেয়ালের ফাঁকে। ওই জানালা কেউ খোলেও না ওই পাশটায়। তো জানালায় টোকার এই টক টক শব্দ শুনে তারা তো ভয় পায়, কে শব্দ করলো, এটা তো
মানুষের মতো কোনো কিছু একটা শব্দ করছে বলে মনে হচ্ছে। কোনো প্রাণী তো এরকম করতে পারে না শব্দ। তো ছাদে আগে ভারী পায়ের হাঁটার আওয়াজ পাওয়া গেলেও এখন শোনা যায় দৌড়াদৌড়ির আওয়াজ। দুপদাপ করে দৌড়াদৌড়ি করছে, আর সারা রাত ধরে চলে এই আওয়াজ। ওনারা ছাদে গেলেও কাউকে দেখতে পান না। এই ধরনের সমস্যা চলছিল। এই সমস্যার মধ্যে ধীরে ধীরে সেই বাসা এবং আশেপাশের যেই ঘরগুলো ছিল, এই পরিবারগুলো এই বাসাগুলো ছেড়ে দেওয়া শুরু করে। ওই বিল্ডিং বাসাটার ওই পরিবারও বাসা ছেড়ে দেয়। বাসার টিনের হাফ বিল্ডিং বাসার ভাড়াটিয়ারাও বাসা ছেড়ে দিতে শুরু করে। তো রাকিব ভাই সেই চাচিও বাসা ছেড়ে দেওয়ার পর থেকে ওনারাও ওই বাসায় আর যান নাই। কারণ ওনার চাচি ছিলেন দেখে ওনার আম্মা গল্প করার জন্য সেখানে যেতেন। তো প্রথম যিনি ছিলেন আর কি, ওই যে প্রথম একজন ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভের স্ত্রী, তো প্রথমের ওই মহিলার ভয়ের ঘটনাগুলো ওই মহিলাই এই রাকিব ভাইয়ের আম্মাকে শুরুতে বলতেন। পরে যে ভাড়াটিয়ারা এসেছিলেন ওনার ঘটনাগুলো ওনার চাচি এসে আবার মানে রাকিব ভাইয়ের চাচি এসে ওনার আম্মাকে বলতেন। তো শুনে খুব খারাপ লাগতো রাকিব ভাইয়ের কাছে। তো ওনার কাছে এখনো মনে হয় যদি ওই তাবিজটা ওখান থেকে না বের করা হতো, কারণ ওই তথ্যটা তো রাকিব ভাই দিয়েছিলেন, তাহলে হয়তো এই ধরনের সমস্যা হতো না। জমজমাট বাসাটি একদম নির্জন হয়ে যেত না। আর যে ভদ্রমহিলা 100 টাকার বিনিময়ে বানর দিয়ে তাবিজটা সরালো, সেই মহিলাটি এখানে থাকতে পারলো না। বাসাটি বর্তমানে কি অবস্থায় আছে রাকিব ভাই বলতে পারেন নাই, কারণ ওনার খালার বাসাটা ওনারা ছেড়ে দিয়ে 2006 সালে নিজেদের বাসায় উঠেছেন, তখন ওনাদের বাসাটা কমপ্লিট হয়ে যায় আর কি। তো সঙ্গত কারণে এই বাড়ির মালিকের নাম এবং এক্স্যাক্ট যে স্পেসিফিক করে বাড়ির যে নম্বরটা, এই নম্বরটা বলেন নাই। যদিও বা আমাদেরকে বলেছেন, কিন্তু সেটা প্রকাশ করার জন্য বলেন নাই আর কি। এবং ওই গলির একটা নাম রয়েছে। তো আমি অনুরোধ করব লিসেনারদেরকে, আপনারা জেনে থাকলেও ওই গলির নাম এবং ওই বাড়ির নাম, বাড়ির মালিকের নামটা কমেন্ট সেকশনে জানাবেন না। এটা তার ব্যক্তিগত গোপনীয়তা, আমরা এটা প্রকাশ করতে চাই না। কারণ এতে করে ওনার ওই বাসাটার ক্ষতি হতে পারে যে ওই বাসায় অন্য ভাড়াটিয়ারা রয়েছেন, তারা ভয় পেতে পারে। হতে পারে যে এখন ওখানে কোনো ধরনের সমস্যাই নেই, অহেতুক সেখানে এ ধরনের একটা ভয় ঢুকে যেতে পারে মানুষের মনের মধ্যে। এই জন্য আমরা ওই জিনিসটি অ্যাভয়েড করে গেলাম। প্রিয় লিসেনার্স, আমরা কিন্তু আমাদের এবারের ফ্রাইডে স্পেশাল এপিসোডের একদম শেষ দিকে চলে এসেছি। কিশোরগঞ্জ শহরে বেশ কিছু জায়গায় আমরা গিয়েছিলাম। তালজাঙ্গা জমিদার বাড়িতে গিয়েছিলাম, তারপরে মানবেন্দ্রনাথ চক্রবর্তী চৌধুরীর আতিথেয়তা গ্রহণ করেছিলাম। এরকম বেশ কয়েকটি জায়গায় আমরা গিয়েছিলাম, চমৎকার লেগেছিল। আবার ঢাকাতেও ব্যাক করেছিলাম, প্রচণ্ড গরম ছিল ওই সময়টাতে। ওই সময়ে লিসেনাররা যে এভাবে সারা দিয়ে গুরুদয়াল কলেজের মাঠে এসে উপস্থিত হবেন আমরা ভাবতে পাইনি। এত গরম ছিল, হিট স্ট্রোক করার মতো অবস্থা। কিন্তু ওই গরমকে উপেক্ষা করেও অনেকেই এসেছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা ঘটনা পাঠিয়েছিলেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় লিসেনার্স, একটি শিক্ষণীয় ঘটনা বলে আজকের এপিসোডটি শেষ করব। এটিও কিশোরগঞ্জেরই ঘটনা। প্রিয় লিসেনার্স, অহংকার মানুষকে কোথায় নিয়ে যায়, কখন কি অবস্থায় মানুষ পড়ে যাবে কেউ বলতে পারে না। এমন দোর্দণ্ড প্রতাপশালী একজন ব্যক্তির নাম আপনাদের সামনে এখন উপস্থাপন করব, যার বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার ধুলজুড়ি গ্রামে ছিল। তার নাম কালিশা দত্ত। অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তি ছিলেন ইনি। উনি জমিদার না হলেও ওনার কথাই ওই এলাকায় ছিল চূড়ান্ত। নিষ্ঠুরতায় ওনার জুড়ি ছিল না। কথিত আছে এই ধুলজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ওনার যে বড় পুকুরটা ছিল, এই পুকুরে উনি বড় বড় বড়শির সাথে বাচ্চাদেরকে গেথে পানিতে ফেলতেন। জীবন্ত বাচ্চাকে এভাবে উনি পানিতে ফেলে দিতেন বড়শির সাথে গেথে। কতটা নির্মম হলে একটা মানুষ এরকম কাজ করতে পারে। ওনার বাড়ির যে ধ্বংসাবশেষ সেটি নাকি এখনো রয়েছে, এবং ওটার পাশে একটা কুয়া ছিল, এখনো হয়তো বা কুয়াটা রয়েছে। ওই কুয়াতে অসংখ্য মানুষকে, নিরীহ নিরপরাধ মানুষকে, যারা ওনার কথা শোনে নাই, তাকে হত্যা করে ওইখানে ফেলে দিত। এরকম অসংখ্য মানুষকে ওই কুয়াতে ফেলা হয়েছে। ওনার এই
দোর্দণ্ড প্রতাপের আস্তে আস্তে শেষ হতে থাকে একটা ঘটনার প্রেক্ষাপটে। কথিত আছে যে ওনার বাড়িতে তো অনেক লোকই কাজ করত, এর মধ্যে ছিল একজন মালি। তো এই মালির ছেলের অন্নপ্রাশন। আমাদের ইসলাম ধর্মে, আমরা যারা ইসলাম ধর্ম পালন করি, আমাদের মধ্যে একটা রেওয়াজ আছে, সেটা হলো এটো মুখ বলি, বাচ্চাদেরকে কোনো একটা খাবার খাওয়ানো। এটা কিন্তু সুন্নাহ দ্বারাও প্রমাণিত। অনেক সময় দেখা যাচ্ছে যে ওটা একটি শক্ত খাবার, চিবিয়ে বা এই টাইপের কোনো একটা খাবার বাচ্চার মুখে টাচ করা বা ঠোঁটে টাচ করানো, এটা কিন্তু সুন্নাহ দ্বারা প্রমাণিত। কোনো একজন মুরব্বী বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বা ভালো কোনো আলেম বা নেককার ব্যক্তি, উনি এই খাবারটা একটু চিবিয়ে বাচ্চার ঠোঁটের সাথে একটু লাগিয়ে দেবেন। তো হিন্দু ধর্মেও কিন্তু এরকম একটা জিনিস রয়েছে, এটাকে অন্নপ্রাশন বলে। ওনাদের পদ্ধতিটা হয়তো একটু ভিন্ন হতে পারে। তো এই অন্নপ্রাশন অনুষ্ঠানে ওই কালিশা দত্তকে দাওয়াত দেন তারই মালি। তো কালিশা দত্ত ওই বাড়িতে যান, কিন্তু যাওয়ার উদ্দেশ্য আসলে খাবার খাওয়া ছিল না বলে অনেকে মনে করেন। উদ্দেশ্য ছিল অন্যটা। ওই বাড়িতে যান, ওই বাড়ির সবচাইতে দামি যে প্লেট, এই প্লেটটা খুব সুন্দর করে পরিষ্কার করে সেখানেই খাবার পরিবেশন করা হয়, কিন্তু উনি ওই খাবার প্লেটটি খুবই বাজেভাবে নষ্ট করে দেন, খাবার নষ্ট করেন। বলেন যে আমি কালিশা দত্ত, আমি এত কম দামি প্লেটে খাবার খাবো, এটা হতেই পারে না। তখন এই যে ঘটনাটা হলো, উপস্থিত সবাই তো অত্যন্ত মনে কষ্ট পান। গরিব মানুষের বাড়িতে আসলে তারা তো তাদের সর্বোচ্চ চেষ্টাটাই করেছেন তাকে আপ্যায়ন করার, কিন্তু উনি অহংকারের বশে এভাবে খাবার নষ্ট করে ফেলেন। এই ঘটনার কিছুদিন পর থেকেই আস্তে আস্তে ওনার প্রভাব প্রতিপত্তি কমতে শুরু করে। অল্প কিছুদিনের মধ্যে উনি ঋণের জালে জর্জরিত হয়ে ওনার সব কিছু হারিয়ে ফেলেন। এমন একটা সময় হয় ওনার আশেপাশে কেউ নাই, উনি ভিক্ষা করে জীবনযাপন শুরু করেন। সারাদিন ভিক্ষা করতেন, ভিক্ষা করে ওই যে মালি, ওই মালির বাড়িতে এসে উনি খাবার চাইতেন। তো ওই মালির বাড়ি থেকে কিছু খাবার দেওয়া হতো, সে যতটুকু, গরিব মানুষ যতটুকু পারে দিত, ওই খাবারটা এই কালিশা দত্ত খেতেন। এভাবে উনি প্রতিদিন ওই কালিশা দত্তের বাড়িতেই খাবার খেতে আসতেন। হতে পারে উনি ওনার ভুল বুঝতে পেরেছিলেন, প্রায়শ্চিত্ত করার জন্যই আসতেন। কালিশা দত্ত আর নেই, ওনার স্মৃতি বিজড়িত সেই ধ্বংসাবশেষগুলো রয়ে গেছে। সেই নারকীয় তাণ্ডব চালানো, এই নারকীয় তাণ্ডবের সাক্ষী সেই পুকুরটা রয়ে গেছে, কুয়াটাও হয়তোবা রয়ে গেছে। কালিশা দত্ত নেই, তার পরিবারের সদস্যরা নেই, তার অত্যাচারের কথাগুলো লোকে মুখে এখনও রয়ে গেছে, শেষ পরিণতির কথাও রয়ে গেছে। তবে কালিশা দত্তের এই শেষ পরিণতি কিন্তু আমাদেরকে কি শিক্ষা দেয় জানেন? সেটা হচ্ছে অহংকার না করা। প্রিয় লিসেনার্স, আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো খাবার খেতেন, কখনো খাবারের দোষ ধরতেন না। উনি যদি খাবার ওটা পছন্দ না হতো বা রুচিতে না আসতো, উনি খেতেন না বা অল্প খেয়ে রেখে দিতেন বা পাশের অন্য কাউকে দিয়ে দিতেন, কিন্তু খাবারের দোষ উনি কখনোই ধরতেন না। আমাদের মধ্যে অনেকেই আছে, আমরা খাবারের দোষ ধরতে খুব ওস্তাদ। এমনকি আমরা চিন্তা করি, হোটেলে আমরা টাকা দিয়ে খাবার খাচ্ছি, দোষ কেন ধরবো না? আমরা বিভিন্নভাবে সেই দোষগুলো ধরি, কিন্তু আমরা একটা বারের জন্য চিন্তা করি না, আমাদের সামনে যে খাবারটা আসছে, এই খাবারটা আমার কাছে টাকা আছে দেখে এই খাবারটা আমার সামনে আসে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সামনে এই খাবারটা নিয়ে এসেছেন। পৃথিবীতে বহু মানুষের কাছে অনেক টাকা আছে, তারা খাবার খেতে পারছে না। আল্লাহ তাআলা তাদের রিজিকটাকে ছিনিয়ে নিয়েছেন। টাকা থাকলেই খাবার খাওয়া যায় না, অথচ আমরা প্রতিনিয়ত খাবারের দোষ ধরে আল্লাহ তাআলার এই নিয়ামতের সাথে প্রতিনিয়ত নাফরমানি করেই যাচ্ছি। দেখেন, কালিশা দত্ত উনি খাবারের যেই প্লেটটি নষ্ট করেছিলেন অহংকারের বশে, তার ফলশ্রুতি ওনার কী হলো? আরও অভিশাপ তো ওনার ছিলই, কিন্তু এটার ফলে ওনার পাপের ভার হয়তো বা পূর্ণ হয়ে গিয়েছিল। প্রিয় লিসেনার্স, আপনাদের হোল ওয়ার্ল্ডের আজকের এই কথাগুলো যারা শুনছেন, বিনীত অনুরোধ করব, সামনে খাবার আসলে কোনো দোষ ধরবেন না। রুচিতে না আসলে
খাবেন না বা অল্প খাবেন, কিন্তু কখনোই খাবারের দোষ ধরার চেষ্টা করবেন না। মনে রাখবেন, খাবার আল্লাহ আপনার সামনে বা আমাদের সামনে নিয়ামত হিসাবে পাঠিয়েছেন। দোষ ধরলে আল্লাহ নারাজ হন। হতে পারে এমন একটা সময় আমাদের সামনে আসবে, এই খাবারটাও আমাদের জুটবে না, টাকাও থাকবে না, খাবারও জুটবে না। অথবা টাকা আছে, এমন একটা রোগ আল্লাহ দিয়ে দিবেন, এই খাবারটার সামনে থাকবে না। প্রতিনিয়ত এই ধরনের নাশুকরিয়া আদায় করার কারণে যে যেই ধর্মেরই হোক না কেন, সকলের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে, এবং এই মেসেজটা আপনাদের আশেপাশে পৌঁছে দেবেন। খাবারের দোষ ধরে সৃষ্টিকর্তার এই পরম নিয়ামতকে কেউ অবহেলা করবেন না। অনেকে অনিচ্ছাকৃতভাবেও করেন, ইচ্ছাকৃতভাবে যে করেন বিষয়টা এরকম না। মনে রাখবেন, টাকা দিয়ে খাবার খেলেও সেটার দোষ ধরাটা উচিত নয়। আপনি প্রয়োজনে সেখানে খাবেন না, খাবার রেখে চলে আসবেন, বা অল্প খাবেন, কিন্তু খাবারের দোষ ধরা যাবে না। প্রিয় লিসেনার্স, কিশোরগঞ্জ স্পেশাল আজ এ পর্যন্তই। যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, যারা এসেছেন, ঘটনা দিয়েছেন, তারপর আমাদের যারা মডারেটররা এই গরমের মধ্যে ওখানে গিয়েছেন আমার সাথে, সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, ভালোবাসা। আফনান দ্য হরর ওয়ার্ল্ডের এই যে চ্যানেলে কেউ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমার ব্যক্তিগত অভিমত, ব্যক্তিগত ট্রাভেলিং, ব্লগিং, বিভিন্ন এডুকেশনাল কন্টেন্ট নিয়ে আমার আরও একটি চ্যানেল রয়েছে আফনানস বি নামে। আগে লার্নিং উইথ আফনান ছিল, এটাই নাম আমরা পরিবর্তন করেছি। তো সেটাতে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আমি অনুরোধ করব আপনারা ওই চ্যানেলও সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় লিসেনার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল হরর নাইট এপিসোডের আরও একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে ইনশাল্লাহ হাজির হব রাত 10:59। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবার